হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের লাইভ জিকেই কার্নিভালে। আমি তোমাদের সাথে আছি সম্পদ ভাইয়া ইংলিশের জন্য, এবং জিকের জন্য আছে তহিদুজ্জামান ভাইয়া। তো তোমরা যারা আমাদের সাথে লাইভে অ্যাড হয়েছো তারা একটু কাইন্ডলি জানাও তো ভাইয়াদের অডিও এবং ভিডিওটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আর আমিও একটু ফোনে চেক করে নিচ্ছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। কার্নিভালে আমি তোমাদের সাথে আছি সম্পদ ভাইয়া ইংলিশের জন্য, এবং জিকের জন্য আছে তহিদুজ্জামান ভাইয়া। হ্যাঁ, একদম পারফেক্ট আছে। তো প্রথমে আমরা একটু তোমরা আসতে থাকো, আমি একটু কমেন্টটা রিফ্রেশ দিয়ে নেই, তোমাদের সাথে কিছু কথাবার্তা প্রথমে বলি। তোমাদের সাথে প্রথমে পড়ার চেয়ে পড়া তো আমরা পড়ি। হ্যাঁ, এই তো সালাম জানাইছো, তো পড়াশোনা তো করি। আজকে আমরা একটু কথাবার্তা বলে ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম সানজিদা, কামরুন নাহার, মরিয়াম মেহু। তো দেখো, ইংলিশ আর জিকে দুইটা সাবজেক্টকে যদি আমরা সাম আপ করি, দুইটা কিন্তু কেমিস্ট্রির সমান। কেমিস্ট্রিতে 25 নাম্বার। তো তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, তুমি এইচএসসি লাইফ থেকে যতবার জৈব যৌগ পড়ছো, বা জৈব যৌগর পিছনে জাস্ট একটা স্পেসিফিক চ্যাপ্টারের প্রতি তুমি যতটা গুরুত্ব দিছো, তুমি কি ইংলিশ জিকেতে ততটা গুরুত্ব দিছো? মনে হয় না দিছো, কিন্তু দিতে হবে। কারণ কি, 25টা নাম্বার হয়তো বা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে যতটা না হেল্প করবে, তার চেয়ে বেশি হেল্প করবে আগের দিকের মেডিকেল গুলাতে চান্স পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো যে আমাদের ক্লাসগুলো কিভাবে হচ্ছে, বা কিভাবে আমাদের রেকর্ড এবং লাইভের সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বিষয়গুলো নিয়ে জাস্ট একটু ছোট্ট করে সাম আপ করি। তো প্রথমে আমাদের যেটা হচ্ছে, আমাদের একটা প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দেয়া হচ্ছে। ওই প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসটা আমরা সপ্তাহে একদম শুরুতে দিয়ে দিই, ইংলিশ এবং জিকে। ক্লাসটা করার পরে আমাদের উইকলি একটা রুটিন থাকে, সেই রুটিন অনুসারে আমাদের রেগুলার এক্সাম হয়। এবং ইংলিশটা কিভাবে হয়, গ্রামার অংশ যতটুকু পড়ানো হয় ততটুকু থাকে, প্লাস ভোকাবুলারি অংশ থাকে। এখন ভোকাবুলারি অংশটা কেন থাকে? হ্যাঁ, আমি তোমাদের ট্রিক্স দিয়ে পড়াইছি, ট্রিক্স দিয়ে পড়াবো, ওইটা কোনো ইস্যু না। বাট ভোকাবুলারির ক্ষেত্রে আমাদের হচ্ছে কনসিস্টেন্সি, সেইটা মেনটেন করতে হবে। সো যাতে আমরা কনসিস্টেন্ট ওয়েতে একটা রুটিন মাফিক ভাবে আগাতে পারি, এজন্যই কিন্তু আমাদের ওইভাবে রুটিনটা করে দেয়া। সো ওইভাবে তোমরা একটু এক্সাম দিবা, 10 নাম্বারের ইংলিশ, 10 নাম্বারের জিকে, এবং তোমরা সলভ শিটটা দেখবা কতটা আপডেটেড। একটা সলভ করলে তোমার মনে হয় আরো 10টা সলভ করা হয়ে যায়। তো এইভাবে আমরা আগাচ্ছি, এবং তোমাদেরকে প্র্যাকটিস শিট দেওয়া হচ্ছে। প্র্যাকটিস শিট কই পাবো? একটা লিঙ্ক দিয়ে দিছি, ওই লিঙ্কে সবসময় আপডেট পেয়ে যাবা। ক্লাস সিরিয়াল জাস্ট আমাদের ফেসবুক আইডিতে ঢুকলে পেয়ে যাবা, ওয়েব অ্যাপে গেলে সেগুলা নিয়ে পেয়ে যাবা। তো আজকে আমাদের যে লাস্ট উইক 3-তে যে ক্লাসটা দিছিলাম, সেটা কিন্তু আমাদের ছিল হচ্ছে কিসে, অ্যাডভার্ব এবং ভার্বের উপর। তো আমি তোমাদেরকে অনেক কোয়েশ্চেন করছিলাম যে ভাইয়া তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। তো তোমাদের যে টেক রিলেটেড প্রবলেমগুলা বা অল্প স্বল্প যা প্রবলেম ছিল, সেগুলা কিন্তু অলরেডি কমেন্টে হচ্ছে আমরা বলে দিছি। তো আজকে আমি ভাবলাম যেহেতু আসতেছি লাইভে, নতুন একটা কিছু পড়াই। মেডিকেলে আসতে পারে, তো হার্ড হইলে আসতে পারে, এরকম কিছু একটা আমরা পড়াই। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে একটু দেখি। হ্যাঁ, এখন তুমি জিকে নিয়ে যদি কিছু বলতা। আচ্ছা, আমাদের মানে তোমাদেরকে গত সপ্তাহে যা পড়ানো হয়েছে সেই টপিকটা থেকে আমরা হচ্ছে এক সপ্তাহ ধরে আমরা পরীক্ষা নিছি। প্রতিদিন 10 মার্ক করে জিকে, 10 মার্ক করে ইংলিশের কিন্তু পরীক্ষা হয়ে গেছে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষার পরে যে সলভটা আছে, সলভটা কিন্তু ভালো মতো পড়তে বলা হয়েছিল তোমাদের আগে থেকে। এবং আমি কি করছি, তোমাদের হচ্ছে এই এক সপ্তাহে যা পরীক্ষা নিয়েছিলাম সেগুলো এবং এক্সট্রা কিছু প্রশ্ন নিয়ে একটা হচ্ছে প্র্যাকটিস শিট তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিছি। তো তোমরা ওই জিনিসটা একটু ভালো মতো দেখে নিবা, কারণ তোমাদের কাছে কিন্তু আমরা কোনো বই প্রোভাইড করতে পারি নাই যেটা থেকে তুমি জিকে পড়ে নিবা। তো আমি তোমাদেরকে আগে বলছিলাম, তোমরা বারবার প্রশ্ন করো যে জিকে ভাই কোন বই থেকে পড়বো। তো আমি তোমাদেরকে দুইটা বইয়ের সাজেশন দিয়ে রাখছি আগে, সেটা হচ্ছে জর্জ MP3 আর হচ্ছে জুবাইর জিকে। আর তোমাদের যেসব প্রশ্ন ছিল মানে গত সপ্তাহের ক্লাস রিলেটেড আমি কোনো প্রশ্নই পাই নাই আসলে। তোমরা যে সকল প্রশ্ন করছো সবগুলো হচ্ছে তোমাদের ওই ব্যাপারে ক্লাস খুঁজে পাচ্ছি না, বা অন্যান্য টাইপের মানে টেক রিলেটেড প্রশ্ন আর কি। আর তোমরা আরেকটা বড় প্রশ্ন করছো, সেটা হচ্ছে মানে তোমাদের অফলাইনে যে অ্যাচিভের যে এক্সামটা হচ্ছে, এই এক্সামের সাথে কিন্তু এই যে আমাদের অনলাইনের এক্সাম হচ্ছে সেটা মিলতেছে না। তো এটা আসলে একটু মানে ক্লাস করে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা জিকেতে আমরা উইকলি ধরে ধরে আগাচ্ছি, কিন্তু অ্যাচিভে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। তো এই টপিকগুলো কই থেকে পড়বা, এটা কিন্তু আমরা এখনো মানে আমি যেহেতু এটা এই যেই টপিকগুলোর পরীক্ষা হচ্ছে তোমাদের অ্যাচিভে, ওটার কিন্তু আমি মানে অনলাইনে কোনো ক্লাস নেইনি এখনো।
এই ক্লাসগুলো কিন্তু নেক্সট হবে, যখন হবে তখন তোমাদের কাছে ইজি লাগবে, কিন্তু আপাতত একটু কঠিন লাগতেছে, সেজন্য আমার আসলে কিছু করার নাই ভাই, আমি দুঃখিত। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে বই আছে বাজারে যেসব বই, আমি তোমাদেরকে 2টা বই সাজেস্ট করছিলাম, সেটা হচ্ছে জোবায়ের জিকে আর হচ্ছে জর্জ MP3, যে কোনো একটা বই থেকে তুমি আসলে পড়ে নিয়ে এক্সামটা দিতে পারো। আর যদি তোমার মনে হয় যে না ক্লাস লাগবে, তাহলে বিগত বছরের আর্কাইভ ক্লাস দেওয়া আছে, সেগুলো ওই ওয়েব থেকে করে নিতে পারো। তো এটুকু আমার বলার ছিল। আর এখন সম্পদ ভাই ক্লাস নেবে, তারপরে যদি তোমাদের জিকে রিলেটেড আরো কিছু প্রশ্ন থাকে সেগুলো সম্পর্কে আমি আসবো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন বলি যে ভাইয়া ভোকাবুলারি আপনি পড়াই দেন। হ্যাঁ, আমি ভোকাবুলারি পড়াইলে আমার গ্রামার ক্লাস বাদ দিয়ে তোমরা ভোকাবুলারি ক্লাসই করবা, ফ্যাক্ট। কারণ ভোকাবুলারি সিরিজটা তোমাদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল। কিন্তু ভাইয়া দেখো, এখন আমি একটা ওয়ার্ডকে মনে রাখার জন্য আরো যদি 5টা ট্রিক্স দেই, আসলেও কি লং টার্মে না অ্যাডমিশন টাইমে সে জিনিসটা সাস্টেনেবল কিছু হবে না। সাস্টেনেবল কোনটা হবে? সাস্টেনেবল হবে যদি রেগুলার একটু পড়ো, রুটিন মাফিক যদি রেগুলার একটু পড়ো। সো রুটিন মাফিক একটু রেগুলার পড়ো, আমরা মেইন ক্লাসগুলা শেষ করি। তোমাদের যেহেতু বলছি আমি ট্রাই করব। আসলে ভোকাবুলারি যে ভাইয়া ডিএমসির আছে, তুমি বলো যে আসলে ভোকাবুলারি ট্রিক্স দিয়ে যতই পড়াই, তার চেয়ে অ্যাডমিশন টাইমে কি আমি যদি রেগুলার আমরা যে রুটিনটা মেনটেন করতেছি সেটা যদি করি, তাহলে ওইটা কি তোমার কাছে ইফেক্টিভ মনে হয় না অ্যাজ এ ডিএমসিয়ান বা বড় ভাই হিসেবে? কি বলো তুমি এটা? আমিও তো তোমাদের যে এখন ওই ফেজটা পার করে আসছে আর কি। সো আমি যেভাবে পড়তাম আর কি সেটা বলি। তো আমরা যে কোচিং করতাম আর কি, তখন তো অনলাইন অফলাইন বলে আমি অনেকগুলো কোচিং এর সাথে অ্যাড ছিলাম। সো তারা কি করতো, প্রত্যেকদিন পরীক্ষা যেরকম নিত তার সাথে সাথে একটা করে ছোট টপিকে তোমার ভোকাবুলারি পার্টটা, সিনোনিম অ্যান্টোনিম এগুলো হচ্ছে দিয়ে দিত। সো আমরা কি করতাম, ওগুলো একবার করে দেখে জাস্ট পরীক্ষা হলে যেতাম। তোমাদের এটা হচ্ছে সাজেশন থাকবে, তোমরা একবার দেখে যাও, ঠিক আছে? মানে তোমাদের এখন অত ভালোভাবে পড়তে হবে বা পড়ে পড়ে বুঝে বুঝে পড়তে হবে এরকম না, তুমি আসলে দেখে যাও, বারবার জিনিসটা দেখো, দেখতে দেখতে দেখবে তোমার কাছে পরীক্ষা হলে প্রশ্নটা কমন না হলেও তোমার অপশনের ভিতর 4টা অপশনের মধ্যে যে কোনো একটা বা 2টা অপশন কিন্তু কমন পড়ে যাবে। এক্ষেত্রে তুমি কিন্তু অপশন এলিমিনেট করে কিন্তু অ্যান্সার করতে পারো। সো এটা হচ্ছে একটা মানে শর্টকাট টেকনিক আর কি। আর সম্পদ ভাই তো তোমাদের পড়া আচ্ছা, আর এখন ইংলিশটা হার্ড লাগবে, কারণ একাডেমিকে হয়তো বা আমরা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ে আসি নাই, বাট তুমি যদি রেগুলার ক্লাসগুলো করো, রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাসগুলো করো, প্র্যাকটিস শিটগুলো যদি সলভ করো, ইংলিশ হার্ড লাগবে না। আমরা যা পড়াচ্ছি ট্রাস্ট মি, তুমি কোয়েশ্চেন ব্যাংক খুললে সেগুলোই দেখতে পারবা। সো তোমরা যখন এক্সাম দিবা ঘুরে ফিরে দেখবা এগুলাই আসতেছে। সো এত প্রেশার নিতে হবে না। আর একজন লেখছো যে ইংলিশ অনেক হার্ড লাগে, ভাই হার্ড বানানটা ঠিক করতে হবে, HARD। এখন যেহেতু তোমাদের হার্ড বানানো যদি কোনোদিন আসে, এজন্য তোমাদেরকে ঠিকঠাক করে দিলাম। তো অনেক কথা হয়েছে, বই কোনটা পড়বো, কি করবো, এগুলা নিয়ে অনেক ভিডিও দিছি। আবার বলতেছি, ক্লাস স্লাইডটা দেখার পরে তোমার যে কোনো বই, অ্যাপেক্স হোক, মাস্টার্স হোক, এগুলা তুমি দেখবা, দেখে তুমি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। তো ভাইয়া আর আমরা এখন কথা না বলি, আজকে ছোট্ট একটা টপিক আছে ইনভার্সন, আমি পড়াই, তারপর হচ্ছে ভাইয়া জিকে নিয়ে আবার কথা বলি। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা চলো। আচ্ছা, ইনভার্সন পড়বো আজকে। হ্যাঁ, আমি কমেন্টগুলা মানে খুব একটা চেক করতে পারতেছি না, কারণ আমার সামনের যে স্ক্রিনটা, সামনের স্ক্রিন একটু প্রবলেম, বাট হয়ে যাবে। আচ্ছা, ইনভার্সন আমরা আসো, ইংলিশ তো অনেক করলাম, একটু ম্যাথ করি। হ্যাঁ, আমরা একটু ম্যাথ করি। ধরো আমরা মানে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে কি করি, ধরো আমরা যদি বলি সাইন থিটা ইকুয়াল টু এক্স, সাইন থিটা ইকুয়াল টু এক্স, তো এইটারে কি আমি লিখতে পারি না যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা? কি করছি ভাইয়া বলো তো? কিচ্ছু করি নাই, এক্সটা আমার ভেরিয়েবল, আর এইটা কি থিটা, জাস্ট থিটা আর হচ্ছে এক্স, এটার পজিশনটা চেঞ্জ করছি এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলা একটু চেঞ্জ করছি। তো এইটা যদি আমার ট্রিকোনোমেট্রিক ফাংশন হয়, সরি, এইটা যদি আমার ট্রিকোনোমেট্রিক ফাংশন হয়, এটা কি আমার ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন। আমার কি, আমার হচ্ছে ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন। ঠিক সেইভাবে আমাদের ইংলিশ যে হচ্ছে সেন্টেন্স আছে, সেন্টেন্সের তোমার গঠনটা কি বলতো? গঠনটা কিন্তু সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। এইটা কি আমাদের নর্মাল একটা গঠন। যে কোনো সেন্টেন্সই মানে অ্যাসার্টিভ সেন্টেন্স বলো বা যে কোনো কিছুই, আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে আমরা লিখি। কিন্তু অনেক সময় আমরা এই গঠনটাকে ইনভার্স করি, আমরা গঠনটাকে উল্টায় দিই। কেন উল্টায় দিই? আমরা কিছু স্পেসিফিক পয়েন্টে জোড়ারোপ করার জন্য আমরা এই কাজটা করি। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমরা ভার্বকে নিয়ে আসি, প্রথমে আমি ভার্বকে নিয়ে আসি, এরপরে সাবজেক্টকে নেই, এরপরে অবজেক্টকে নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের একদম নর্মাল জিনিস। এটা কি বলতো, বোর্ডের টাচ সেন্সিটিভিটিতে প্রবলেম হচ্ছে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার। হ্যাঁ, এটা আমাদের নর্মাল স্ট্রাকচার। আর এইটা কি, এইটা হচ্ছে আমাদের ইনভার্স স্ট্রাকচার। কেন ইনভার্স স্ট্রাকচার ভাইয়া বলতো? কেন আমাদের এটা ইনভার্স স্ট্রাকচার? ইনভার্স স্ট্রাকচার এই কারণে, এখানে আমাদের ভার্বটা আগে চলে আসছে। নর্মালি কি সাবজেক্টের পরে ভার্ব, আর এখানে কি সাবজেক্টের আগে ভার্ব চলে আসছে। সো এইটুকু ক্লিয়ার।
এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার বলো তো? আচ্ছা, এখন ধরো আমাদের একটা নর্মাল সেন্টেন্স আমরা দেখি। নর্মাল সেন্টেন্স আমরা দেখি। নর্মাল সেন্টেন্স কি? আই হ্যাভ সেলডম সিন সাচ বিউটিফুল ওয়ার্ক, মানে আমি কদাচিৎ এই ধরনের সুন্দর কাজগুলো দেখি। ভাইয়া এখানে সেলডমটা কি? আমরা অ্যাডভার্বের ক্লাসে দেখছি না? এটা অ্যাডভার্ব, এইটা কি? এটা ভার্ব, এইটা হচ্ছে আমাদের ভার্ব। তো এই জিনিসটা কিন্তু আমাদের নর্মাল প্লেসে আছে। কেন নর্মাল প্লেসে আছে? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, ভার্বের জায়গায় ভার্ব আছে, এবং বাকিটুকু আমি অবজেক্ট কিংবা হচ্ছে এক্সটেনশন দিয়ে দিলাম। ওকে, কিন্তু আমি এখন যদি একটা কাজ করি, আমি এটার গুরুত্ব দিব যে না আমি কদাচিৎ এই কাজগুলো দেখি, আমি গুরুত্ব দিচ্ছি, আমি এমফাসিস করতেছি, তখন আমি কি করতেছি? ভার্বটারে আগে নিয়ে আসতেছি। আমি ভার্বটারে কি করতেছি? আমি ভার্বটাকে আগে নিয়ে আসতেছি। মেজাজটা গরম হয় না বোর্ডে এরকম সমস্যা হলে? হ্যাঁ, ভার্বটাকে আমি কি করতেছি? ভার্বটাকে আমি আগে নিয়ে আসতেছি। ভার্বটাকে আগে নিয়ে আমি পরে সাবজেক্টটাকে দিচ্ছি, এবং সবার আগে আমি কি করতেছি বলতো? সবার আগে আমি যে সেলডম ওয়ার্ডটা সেটা দিতেছি। তার মানে আমার এইরকম কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর উপস্থিতিতে আমার স্ট্রাকচারটা উল্টে যায়। আমার এখানে সেলডম শব্দটা থাকার কারণে আমার স্ট্রাকচারটা উল্টা হয়ে গেল। এইটাই কি? এইটাই আমাদের ইনভার্সন। এটাই হচ্ছে আমাদের ইনভার্সন। হ্যাঁ, অভিদাদাকে চাই, আমিও চাই অভিদাদাকে। তো বুঝতে পারছো এই কনসেপ্টটুকু? তোমাদের ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝতে পারছো যে ইনভার্সন ব্যাপারটা কি? এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা কেসে চলে যাব, আমরা স্পেসিফিক কিছু কেস পড়বো। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে মেডিকেলে 2 বার বা 1 বার কোশ্চেন আসছে, বাট এই যে অনেকে ভার্সিটিতে এক্সাম দিবা বা বিভিন্ন জায়গায় এক্সাম দিবা, সেক্ষেত্রে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের অ্যাডভার্ব কিন্তু আমরা পড়ে আসছি। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব জিনিসটা কি? আমাদের কয়েকটা জিনিস মানে বোঝায়। একটা কি বোঝায়? আমাদের ম্যানার, কোনো কিছুর ধরন। তারপর আমাদের প্লেসকে বোঝায়। হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা প্লেসকে পাই। টি দিয়ে প্রশ্ন করলে কি? আমরা টাইমকে পাই, অর্থাৎ কোনো সময়কে বোঝায়। আর দিয়ে প্রশ্ন করলে আমরা রিজনকে পাই, অর্থাৎ কোনো কারণকে বোঝায়। ওই যে এমপিটি আর দিয়ে মনে রাখাইছিলাম। তাহলে আমাদের কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে, ঠিক আছে? আমাদের কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে। নেগেটিভ অ্যাডভার্ব গুলা ভাইয়া কি কি? আসো আমরা একটু দেখি। অ্যাট নো টাইম, বেয়ারলি, বাই নো মিনস, হার্ডলি। এখানে কয়েকটা জিনিস থেকে খুব প্রশ্ন আসে, তার মধ্যে একটা হচ্ছে হার্ডলি। নেভার দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসে, নেভার এগেন দিয়েও মাঝে মাঝে কোশ্চেন আসে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কি? নো ওয়্যার, নট ফর এ মোমেন্ট, নট ওয়ান, নট ওয়ান্স, নট অনলি। তারপর হচ্ছে নো সুনার দিয়ে প্রশ্ন আসে, সেলডম দিয়ে দেখবা প্রশ্ন আসছে, একবার আসছিল। তো এইরকম আমাদের যখন নেগেটিভ অ্যাডভার্ব গুলা থাকে, এবং সেটা কই থাকে ভাইয়া? সেন্টেন্সের শুরুতে থাকে। আমাদের সেন্টেন্সের কই থাকে? আমাদের সেন্টেন্সের শুরুতে থাকে। তখন ইনভার্সন অফ অ্যাডভার্বের নিয়ম অনুসরণ করে, অর্থাৎ কি? আমাদের ভার্বটা আগে চলে আসে, আমাদের সাবজেক্টের আগে ভার্বটা চলে আসে। হ্যাঁ, আচ্ছা, এই কথাই বলছে যে আমাদের যখন নেগেটিভ অ্যাডভার্ব গুলা সেন্টেন্সের শুরুতে বসে, তখন অক্সিলারি ভার্ব গুলা কি? সাবজেক্টের আগে চলে আসে, অর্থাৎ ভার্বটা সাবজেক্টের আগে আসে। এইটাই আমার ইনভার্সনের মূল নিয়ম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভার্ব যদি না থাকে কি করব? অক্সিলারি ভার্ব আনবো, নরমাল নিয়ম। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি আনতে পারি? ডু, ডাজ, ডিড, এগুলো আমরা আনতে পারি। অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এইটা আনতে পারি। যেরকম আমাদের একটা সেন্টেন্স নরমাল, দে সেলডম লিসেন্ড টু মিউজিক, তারা মাঝে মাঝে বা কদাচিৎ তারা গান শুনে, রাইট? এটা কিন্তু নরমাল সেন্টেন্স। এখন আমি এটাকে খুব গুরুত্ব দিব, খুব জোরারোপ করব, জোরারোপ করে আমি ইনভার্স করব। তো আমি ইনভার্স যদি ভাইয়া করি তাহলে আমি কি করব বলো তো? সেলডম আমরা কি নেগেটিভ অ্যাডভার্ব গুলাকে শুরুতে আনছি। আজকে বোর্ডে সমস্যা করতেছে, এই জীবনে এই সমস্যা করেন। তাহলে কি আমি সেলডমটা শুরুতে আনছি। তারপর কি দেখো, এখানে কোনো আমার অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নাই। এজন্য কি আমি ডিড আনছি। কেন ডিড আনছি? আমার লিসেন্ট কি? লিসেন্ট আমার পাস্ট ফর্ম, যেহেতু লিসেন্ট পাস্ট ফর্ম, পাস্ট হিসেবে অক্সিলারি ভার্ব কি? ডিড আনছি, দে রাখছি লিসেন টু মিউজিক। তো এইটাই হচ্ছে আমার ইনভার্সন, এটাই কি? আমার ইনভার্সন, ঠিক আছে? আসো আমরা সামনে যাই। আশা করি বুঝতে পারছো। এই যে আই হ্যাভ নেভার গন টু ইন্ডিয়া, এখন এইটাকে আমি কি করব? আরো গুরুত্ব দিয়ে বলবো। আরো গুরুত্ব দিয়ে যদি ইনভার্স করি, প্রথমে কি আসবে বলো? প্রথমে কিন্তু আমার অ্যাডভার্ব আসবে। এইটা কি আমার অ্যাডভার্ব না ভাইয়া? অ্যাডভার্বটা কই আসতেছে? আমার প্রথমে আসতেছে, বুঝছো? অ্যাডভার্বটা আমার প্রথমে আসতেছে, এরপরে আমার ভার্ব যাচ্ছে, এরপরে আমার কি যাচ্ছে? এরপরে আমার ভার্ব যাচ্ছে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ।
এইটাই হচ্ছে আমার ইনভার্সন। এতটুকু যদি তুমি বুঝে থাকো ভাইয়া, এতটুকু যদি তুমি বুঝে থাকো, ইনভার্সন তুমি বুঝে যাবা। ইনভার্সন এখন খুব সহজ। তো তোমরা কি এতটুকু ক্লিয়ার? জাস্ট যদি ক্লিয়ার থাকো আমাকে বলবা যে ভাইয়া ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার থাকলে জাস্ট বলবা যে ভাইয়া ক্লিয়ার। কে কারে রিকোয়েস্ট দিছো, কে কারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছো, এগুলা ভাই মেডিকেলে, মানে মেডিকেলের কোচিং করতে এসে কে কারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে এগুলা কি বলার বিষয়? তাও লাইভ ক্লাসে। আজকে বোর্ডে টাচ সেন্সিটিভিটিতে একটু প্রবলেম হচ্ছে। তো তোমার ওই পাশে টিস্যু আছে, আমাকে একটা টিস্যু দিও তো। তোমরা আমাকে একটু বলো যে তোমরা ক্লিয়ার কিনা, তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া তোমরা না আমার একটা মিনিট একটু টাইম দিতে হবে ভাই, একটা মিনিট। আমার বোর্ডে না আজকে প্রচুর ময়লা লাগছে বুঝছো, আমি একটু জাস্ট একটাবার মুছে নিচ্ছি। মুছে নিলে এই যে টাচ সেন্সিটিভিটিতে যে প্রবলেমটা না, এটা আশা করি হবে না, তো তোমাদেরই প্রবলেম হবে না। হ্যাঁ ক্লিয়ার তোমরা? হ্যাঁ ওমা ক্লাস, ঘুম থেকে উঠে দেখতেছো ওমা ক্লাস। যদি ক্লিয়ার হও, চিটাগাং ভার্সিটিতে এই প্রশ্নটা প্রচুর আসে, এটা আমারে বলতে হবে। এইটা কি হবে উত্তর বলো? এইটা কি হবে? হার্ডলি ড্যাশ অ্যারাইভ দ্য এয়ারপোর্ট, দ্য প্লেন টুক অফ। এইটার আমরা স্পেশাল ইউজে পড়ে আসি। আমরা ইন্টারমিডিয়েটে না, আজকে এই সমস্যা হবেই। এইটা আমরা স্পেশাল ইউজে পড়ে আসি। আমার কথাগুলো আজকে শোনো, বোর্ডে লিখতে পারতেছি না, বোর্ডে প্রবলেম হয়েছে আজকে, বুঝলাম না। আমরা স্পেশাল ইউজে এটা পড়ে আসি। হ্যাঁ, তো স্পেশাল ইউজে আমরা এটা পড়ে আসছি। তো এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তরটা কি হবে? এটা কিন্তু ইনভার্সনের নিয়ম ফুল করে। এই তো ভাই মোটামুটি আছে। এখন তোমাদের অ্যাডমিশন টাইম, আমার জ্বর থাকুক ঠান্ডা লাগুক যাই থাকুক, আমার ক্লাস নিতে হবে, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি। আমি আজকে ক্লাস না নিলে 5,000 স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হবা। সো আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি সুস্থ না অসুস্থ এটা ডাজন্ট ম্যাটার, দ্য শো মাস্ট গো অন। এটার উত্তর বলো তোমরা। হ্যাঁ সি বলতেছ, এটার উত্তর সি বলতেছ, সি বলতেছ। কি সি হবে? আচ্ছা সি তোমরা কেন বললা বলো তো? না সি কিন্তু একজন বলছো সি হয় নাই, কেন সি হবে না? তোমরা একটা মানে এটা পড়ছো না বলো তো? তোমরা ইন্টারমিডিয়েটে এতটুকু পড়ে আসছো না? যারা FRB তে ছিলা, ভাইয়াই তো পড়াইছি। আমার বোর্ডে সমস্যা হচ্ছে। হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, তারপরে কি ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন। তাহলে তুমি এগুলা বাদ দাও ভাই, তুমি জাস্ট এই এক্সপ্রেশনটা মিলানোর চেষ্টা করো না। এখানে হার্ডলি আছে, এখানে আবার কি আছে? হার্ডলি আছে। তাইলে কি আমার একটা হ্যাড হবে। হ্যাড কই আছে? হ্যাড কোন অপশনে আছে? 3টা অপশনে হ্যাড আছে। দেখো অপশন চেক কিভাবে করি। হার্ডলি হ্যাডের পরে কি ওয়েন আছে। ওয়েন কই আছে? 2টা জায়গায় ওয়েন আছে, বাট এখানে তো হ্যাড নাই, এটা আগেই বাদ। এটা আমার কি আগেই বাদ। তাইলে আমার কি হবে বলো তো? এইটা হবে, আমার হবে এইটা, আমার হবে এইটা, হার্ডলি হ্যাড ওয়েন। হ্যাঁ ডি। হ্যাঁ এই তো, এই টপিক আগে করি না। হ্যাঁ এই টপিক ভাইয়া অনেকেরই না করা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এইটা বলো তো, ঢাবি ডি ইউনিটে 12-13 সালে আসছে। এইটা আমাকে বলো। এইরকম একটা কোশ্চেন মেডিকেলেও আসছে, এইটা আমাকে একটু বলো তো। আমি বোর্ডটা একটু মোছার চেষ্টা করি, বুঝছো? আমি বোর্ডটা একটু মোছার চেষ্টা করি, তোমরা আমার উত্তরটা বলো। এটা খুবই আমার ইনকনভিনিয়েন্স যে বোর্ডের আজকে এই অবস্থা, চেঞ্জ হয়ে যাচ্ছে না। এইটা বলো তো আমারে, এইটা বলো আমারে। লাভ নেই, লিখতে পারবো না, মুখেই বলি। ডি বলছো, ডি কিভাবে ভাইয়া? ইনভার্সন, ইনভার্সনটা চিন্তা করো। সো মেনি পিপল হ্যাভ বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে। আজকের মতো কি অনেক মানুষ বেকার হয়ে গেছে। আউট অফ ওয়ার্ক মানে কি বেকার হয়ে গেছে। আমি কি গুরুত্ব দিচ্ছি না? আমি গুরুত্ব দিচ্ছি না। তাইলে ভাই আমি যেহেতু ইনভার্সন করতেছি, সব কথা বাদ দাও। আমার একটা নেগেটিভ অ্যাডভার্ব আছে, নেগেটিভ অ্যাডভার্ব আছে, আর কোথাও নেগেটিভ অ্যাডভার্ব আছে না? তাহলে তো এগুলো ধোপেই টিকে না। বাকি অপশনগুলো তো আমার ধোপেই টিকে না, এগুলো আমার ধোপেই টিকে না, এগুলা বাদ। তাহলে আমার কি ধোপে টিকতেছে? নেভার। তাহলে নেভার বিফোর হ্যাভ, তার মানে কি আমার অ্যাডভার্ব তারপরে ভার্ব। এখানে যদি আমি লিখি, বোর্ড এরকম করতেছে কেন? জীবনে এরকম করে না। নেভার বিফোর, একটু তোমরা মানায় নাও প্লিজ, ঠিক আছে? নেভার বিফোর হ্যাভ। তাহলে কি হ্যাভটা আগে চলে আসছে না? হ্যাভটা আগে চলে আসছে না বলো তো? হ্যাভটা কি আগে চলে আসছে? মেনি পিপলটা কি পরে না? মেনি পিপলটা কি পরে না? মেনি পিপলটা যেহেতু পরে, আগে ভার্ব চলে আসছে, তার আগে অ্যাডভার্ব আসছে, তারপর সাবজেক্ট। এটা হচ্ছে ইনভার্সন। ক্লিয়ার? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? এটা হইছে কি ড্রিল করছে বাসায়, বুঝছো? এই তোমাদের জন্য লাইটিং ঠিক করতে যায় ড্রিল করছে, ড্রিল করার জন্য একটু বালি পড়ছে, সো এর জন্যই একটু সমস্যাটা হইছে। তাহলে এখন আরেকটা কেস দেখি আমরা।
আমরা এখন দেখব যদি সেন্টেন্সের শুরুতে অনলি থাকে, একটা প্রিপোজিশন কিংবা অন্য কোনো ওয়ার্ড যুক্ত থাকে, তাহলে এরকম কি থাকতে পারে ভাইয়া? অনলি আফটার থাকতে পারে, আমি লিখবই না, আজকে এইভাবেই বলি। অনলি অ্যাট থাকতে পারে, অনলি বাই থাকতে পারে, অনলি ইন, অনলি অন, অনলি সিন্স, অনলি ওয়ান্স, অনলি লেটার, অনলি রিসেন্টলি। এগুলা যদি সিম্পল সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ইনভার্সন অফ অ্যাডভার্বের নিয়ম অনুসরণ করে। তার মানে কি আমাদের ইনভার্স যেটা হবে সেটা আমাদের অনুসরণ করবে। আচ্ছা, যেরকম আমাদের একটা স্ট্রাকচার দেখো, অনলি যুক্ত অ্যাডভার্বটা আমাদের প্রথমে বসে। দেখো আসো একটু মিলাই, এই যে অনলি যুক্ত অ্যাডভার্বটা কি আমাদের প্রথমে বসছে, রাইট? তারপরে আমাদের ইনভার্সনের নিয়ম অনুসারে কি হয় ভাই? ইনভার্সনের নিয়ম অনুসারে কি হয় বলো? ভার্বটা আগে বসে, যেহেতু ভার্ব নাই তাইলে আমাদের কি অক্সিলারি ভার্ব, ধরো অক্সিলারি ভার্ব বসছে, তারপর কি সাবজেক্ট বসছে, ইনভার্সন হয়ে গেছে। অনলি রিসেন্টলি অক্সিলারি ভার্ব বসছে আমাদের, তারপরে আমাদের কি বসছে বলো তো? আমাদের সাবজেক্ট বসছে, বাকি অংশ বসছে। তাহলে এইটা কিন্তু আমাদের সেম। মেন কথা কি ভাইয়া? মেন কথা একটা, মেন কথা একটা, আমাদের ভার্বটা আগে বসবে সাবজেক্টে। এইটা হচ্ছে আমাদের কি মেইন কথা। হ্যাঁ, তোমরা ক্লাসে ফোকাস করো ভাইয়া, অন্য কথায় ফোকাস না করো। তারপরে আরেক ধরনের স্ট্রাকচার আমাদের হইতে পারে, অনলি যুক্ত ওয়ার্ডটা থাকবে, অনলি যুক্ত ওয়ার্ডটা থাকবে, এরপরে আমাদের এক্সটেনশন আসবে। এক্সটেনশন মানে কি বাকি অংশ। এখন অনলি আফটার ফিনিশিং ইওর হোমওয়ার্ক, এটা কিন্তু আমাদের বাকি অংশ। তারপরে আমাদের অক্সিলারি ভার্বটা আসবে, যে ক্যান, অক্সিলারি ভার্বটা আসবে, সাবজেক্ট এবং ভার্ব বাকি অংশ। তার মানে কি অনলি যুক্ত অ্যাডভার্বের পরে কি আসতে পারে? আমাদের এক্সটেনশন আসতে পারে। অনলি বাই লার্নিং এভরিডে কুড আই পাস দ্য এক্সাম। তুমি ভাই একটা জিনিস দেখবে, এত কিছু দেখারই দরকার নেই, ভার্বটা কই আছে? সাবজেক্টের আগে। তাইলে এইটা কি? এইটা হচ্ছে ইনভার্সন। এটা কি ইনভার্সন? বুঝতে পারছো? বুঝতে পারলে আসো সিম্পল অর্ডার আর ইনভার্সনের মধ্যে একটু পার্থক্য দেখাই। হ্যাঁ, নোট তুমি পরে কইরো, সমস্যা নেই, তুমি ক্লাসটা দেখো, মুভির মতো ক্লাসটা দেখো। ক্লাসটা দেখার পরে তুমি তুলে নিও। ইউ ক্যান অনলি প্লে আফটার লাঞ্চ। তুমি লাঞ্চের পরে খেলতে পারো, কিন্তু তুমি এটারে জোর দিয়ে বলবা। ধরো তোমার বাবা মা শাসন করতেছে, তুমি জোর দিয়ে বলবা, তাহলে অনলি আর আফটারটারে একসাথে নিয়ে আসো, অ্যাডভার্ব এটারে একসাথে নিয়ে আসলাম। তারপরে কি লাঞ্চ, এখানে আসলো কি সাবজেক্ট, মানে এখানে কি লাঞ্চটারে প্রায়োরিটি দেওয়া হয়েছে না, তাহলে লাঞ্চটারে আনলাম। তারপরে কি আমি একটা ভার্ব রাখলাম, তারপরে হচ্ছে আমার সাবজেক্ট। তার মানে কি ভার্বটা তো সাবজেক্টের আগেই আসে। তাহলে কি এইটা আমার সিম্পল অর্ডার, এইটা কি আমার ইনভার্সন অর্ডার। সেম জিনিস, সেম জিনিস। তো সেম জিনিস যদি হয়, তুমি আমার 28তম বিসিএস এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার আমাকে উত্তর বলবা যদি বুঝে থাকো, বা কোনো প্রবলেম থাকলে আমাকে জানাই। এই প্রশ্নটার আমাকে উত্তর বলো কি হবে। ধরো তুমি ইনভার্সন জানো না ভাইয়া, তুমি কমন সেন্স খাটাও, তুমি জাস্ট একটা কমন সেন্স খাটাও, কমন সেন্স খাটায় এই প্রশ্নটার উত্তর দেওয়া যায় কোনো রুলস না জেনে। একটু বলো তো কি হবে? অনলি আফটার আই ড্যাশ হোম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। এখন ভাই যেহেতু এটা অনেকে পরীক্ষার হলে দাঁড়াবা, ভাই 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 স্যার 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 এই জায়গায় কি নাই, কোশ্চেন মার্ক নাই, এটা ক্লাসের লাস্টে বলবো যে ইনভার্সন আর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে পার্থক্য কি। যেহেতু বিসিএস এর মতো পরীক্ষায় ফুল স্টপ দিয়ে আসছে, তার মানে ঠিক আছে প্রশ্ন ধরে নাও এটা কি হবে, সি। হ্যাঁ, এটা কিন্তু সি হবে, ওয়েন্ট হবে। হ্যাঁ, কেন ভাই? আমি কিচ্ছু জানি না, আমি ইনভার্সন কি চিনি না ভাই। ভাই ডিড আছে না, পাস্ট ফর্ম আছে না, এই পাশে পাস্ট ফর্ম হলে কি এই পাশেও পাস্ট ফর্ম হবে। এটা কি ভাই পাস্ট ফর্ম? এটা কি পাস্ট ফর্ম? পড়তেছে অনেক ডিস্টার্ব করতেছে। এটাও পাস্ট ফর্ম না। গোয়িং কি পাস্ট ফর্ম না? পাস্ট ফর্ম কি ওয়েন্ট। তাই কি উত্তর কি হবে? উত্তর হবে ওয়েন্ট। আরেকটা করো দেখি, ঢাবি বি ইউনিটে আসছে, ঢাবি বি ইউনিটে আসছে, এইটা এইটা আমারে বলো, অনলি আফটার দিয়ে বলো এইটা কি হবে সেটা। হ্যাঁ, এইটা ঢাবি বি ইউনিটে 15-16 সালে আসছে, এইটা কি হবে? ভাইয়ের সাথে ক্লাসে রেসপন্স করতে হবে, তাহলে বুঝবো যে তোমরা বুঝতেছো। হ্যাঁ, আগেরটা ওয়েন্ট বলছো, যারা ওয়েন্ট বলছো ঠিক আছে, এইটা বলো। ডিড আর্থার রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার। তাইলে কি ভাই, আমি পড়াইছি কি একটা জিনিস পড়াইছি, তাই না? একটা জিনিস পড়াইছি, একটু চালাকি করো তো। কি একটা কি মিম আছে না, একটু চালাক না হইলে দুনিয়াতে টিকা খুব মুশকিল। তো বলো একটু চালাকি করে এটার উত্তর বলো, একটু চালাকি করে এটার উত্তর বলো দেখি। ডি ডি ডি
আর সেরা, আমার স্টুডেন্টরা সেরা, এরা সব পারে। কেন ভাই? অনলি আফটারের নিয়ম। অনলি আফটার, আফটার কি একটা প্রিপোজিশন? আমি কিন্তু আজকে লিখতেছি কম, কারণ বোর্ডে একটু টাচ সেন্সিটিভিটিতে প্রবলেম হয়েছে। তো অনলি আফটারের পরে কি প্রিপোজিশন, আফটারটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ডিরেক্ট কোনো ভার্ব থাকলে কি আইএনজি, এন্টারিং দ্য স্টোর। আর এটা কি? এটা ইনভার্সন। সো এই রুলস তোমরা পারবা। এই রুলস এর আন্ডারে আরো দেখো কত কোয়েশ্চেন আসছে। একটা কথা বলি, অনেকে আসছো চিটাগাং ভার্সিটিতে পরীক্ষা দিবা, এই টপিকটা হ্যাঁ পড়ে যায়, এটা থেকে চিটাগাঙে একটা না একটা প্রশ্ন প্রতি বছরই আসতেছে, প্রতি বছরই আসতেছে। সো এটা একটু খেয়াল রাখবা। তো আসো এখন এই যে দেখছো, তোমার জাস্ট একটা এখান থেকে এই ভিউটা তুমি দেখো ভাইয়া, জাস্ট একটা জিনিস দেখো, ডিইউবি সিইউতে বি ইউনিটে 21-22 সালে আসছে, ডি ইউনিটে 21-22 সালে আসছে, F2 ইউনিট কোন ইউনিট জানি না, 15-16 সালে আসছে। সো এটা থেকে প্রশ্ন আসে চিটাগাং ভার্সিটিতে, এটা থেকে প্রশ্ন আসে। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, বাট ভার্সিটি স্পেশালি একটা ভার্সিটি বলতে বললে চিটাগাং ভার্সিটিটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আসো অনলি প্লাস কনজাংশন। হ্যাঁ, একজন বলছো কল দিয়ে 5 মিনিট নষ্ট করে দিল, তোমাদের একটা 2 মিনিট একটা কথা বলি। আমার অ্যাডমিশন টাইমে আমার ফেসবুক আইডি, ঠিক আছে, আমার ফেসবুক আইডি ছিল ফেক আইডি, বুঝছো? এই যে এখন যে দেখো অমুক, তো সবার সাথে আমার যোগাযোগ ছিল ফেক আইডি দিয়ে, আমার মোবাইল ছিল না। এই যে আমি, আমার মনে পড়ে আমি ভার্সিটিতে যাওয়ার পরে আমার টাচ মোবাইল ছিল, এমন না যে ছিল না, বাট ভার্সিটিতে যাওয়ার পরে আমি স্মার্টফোন ইউজ করতেছি। আরো স্পেসিফিক্যালি যদি বলি, আমি অনলাইনে যখন পড়ানো শুরু করছি তখন থেকে আমি ফেসবুকটা চালানো বলা যায় যে শুরু করছি, কারণ এটা আমার দরকার। কিন্তু ভাই অ্যাডমিশন টাইমে তোমার কোন বন্ধু ফোন দিল, তোমার কোন বান্ধবী ফোন দিল, তোমার ফেসবুকে কার বার্থডে, কার সাথে রিলস শেয়ার করো, এগুলোর কোনো দরকার নাই। তুমি 3-4টা মাস ওয়েট করো, একটু ভালো একটা জায়গায় যাও, পড়াশোনা করো, তারপরে তুমি করো। তুমি লাইফে একটা লেভেল পর্যন্ত যাও। বারবার এই কথাটা বলি যে তুমি আগে অ্যাটলিস্ট আমাদের দেশের পরিপ্রেক্ষিতে তুমি একটা ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ পর্যন্ত যাও, তারপর তুমি ফেসবুক চালাবা না কি করবা, ওই স্বাধীনতাটা হয়তোবা তোমার কিছু অংশে থাকে। বাট ইন্টারমিডিয়েট লাইফে না আসলে ওই যে কে ফোন দিছে, কে 5 মিনিট নষ্ট করছে, এখানে ফেসবুকে এসে আজ এটা কথা বলতেছে, এগুলার কোনো স্বাধীনতা নাই। তুমি জাস্ট একটা কথা চিন্তা করো, এই ব্যাচেই 5,000 স্টুডেন্ট আছে, সিটি তো 5,000 নেই, এখান থেকেই তো স্টুডেন্টরা চান্স পাবে না। আমরা 100% দিলেও এখান থেকে স্টুডেন্টরা চান্স পাবে না। কিন্তু আমরা যে লার্নিংটা দিব অন্য জায়গায়ও যাতে কাজে লাগে, জীবনে এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবা। যাই হোক, চলো আমরা এখন অনলি প্লাস কনজাংশন পড়াবো, বাট জাস্ট একটু, তোমরা তো কনজাংশন জানো তাই না, এতটুকু তো জানো। তো শুরু করি। অনলি প্লাস কনজাংশন, ধরো অনলি বিকজ, অনলি ইফ, অনলি দেন, অনলি আনটিল, অনলি হোয়েন, নট আনটিল, নট টিল, এগুলা একটা জিনিস একটু খেয়াল রাখিও। প্রত্যেকটা ক্লাসেই বলি, আবারও বলে দিতেছি, দুইটা বানান খেয়াল রাখবো। তোমাদের বানান ভুল দেখতে দেখতে ভাই আমার নিজেরই বানান ভুল হয়, আমি নিজেই দুঃখিত। আনটিল বানান কি ভাই? একটা এল। আর টিল বানান কি? দুইটা এল। এটা একটু খেয়াল রাখো স্পেলিং এ। হ্যাঁ, তো এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমার কি হবে বলো তো? তাহলে আমার কি হবে? আসো আমরা দেখি। অনলি ইফ এর পরে কিন্তু আমাদের সাবজেক্ট চলে আসতেছে। প্রথম অংশে আমার কোনো চেঞ্জ হবে না। প্রথম অংশ মানে কি ভাই? মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। তার মানে এগুলা দিয়ে আমার আসলে দুইটা ক্লজ যুক্ত হবে। ফ্রেজ ক্লজের ক্লাস নিব, বাট এইটুকু তো বুঝো, ক্লজ মানে কি? বাক্যাংশ। যে ক্লজ কারো উপর নির্ভরশীল না, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সে কি? প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর যে কারো একটা অর্থের উপর নির্ভরশীল, সে কি? সে হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। তো একটা জিনিস মাথায় রাখবা, এগুলা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজের ইনভার্সন হয়। অর্থাৎ আমার খুঁজে বের করতে হবে কোনটা প্রিন্সিপাল ক্লজ, সেইটা আমার উল্টায় যাবে, আমার সাবঅর্ডিনেট ক্লজ উল্টায় যাবে না। কিন্তু এখানে একটা কথা আছে ভাইয়া, অনলি ইফ দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তার মানে ওই অংশটাই তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বাকি যেটা থাকবে বাকিটা চেঞ্জ হবে। তাহলে কি? অনলি ইফ ইউ আর উইলিংলি টু ওয়ার্ক কোয়াইটলি, আই ডু ওয়ান্ট ইউ হেল্প, এইটা হইতো। বাট আমি ইনভার্স করছি। ইনভার্সের মানে কি ভাইয়া? ইনভার্সের মানে আমার এখানে কি আছে? সাবজেক্ট, এর আগে কি ভার্বটা চলে আসছে, আগে ভার্বটা চলে আসছে। দেখছো কতটা সূক্ষ্ম চেঞ্জ, যেগুলা ঢাবিতে বেশি চলে আসে, এই ধরনের ট্রিক্স খাটায় ঢাবিতে। দেখো সেম ঘটনা, জাস্ট এটা কুই চলে আসছে ভাই, ওয়ার্ডটা আগে চলে আসছে। কারণ কি? দেখো উই ওয়ার এবল টু ওয়ার্ক, এইটাই তো ছিল। আমি লিখতেছি না কারণ বোর্ডের সমস্যা হচ্ছে। উই ওয়ার এবল টু ওয়ার্ক, ভাই চিন্তা করো, উই উইল এবল টু ওয়ার্ক, আমরা কাজটা করতে সক্ষম হইতাম। প্রিন্সিপাল ক্লজ না, তাহলে কি ইনভার্সনটা কই হচ্ছে? প্রিন্সিপাল ক্লজে। তাহলে কি উই এর আগে ওয়ারটা চলে আসতেছে।
ঠিক আছে, ওয়ের আগে চলে আসতেছে। দেখো সেম ঘটনা, সেম ঘটনা এখানেও সেম ঘটনা। এই যে এক্সাম্পল দিলাম না, এটা তোমরা দেখবা, সব তো আমি দেখাবো না। এটা সেম জিনিস, তোমরা পার্থক্যটা ফিল করবা, এটা জাস্ট ফিল করার জন্য। এটা তোমরা এটা জাস্ট ফিল করবা। হ্যাঁ, আমি স্লাইডগুলো অ্যানোটেট করে দিব ক্লাস শেষে, আমি জাস্ট বলতেছি, তোমরা মাথায় রাখো, এটা জাস্ট ফিল করবা যে এটা কিভাবে কিভাবে চেঞ্জ হয়েছে। সেম ঘটনা ভাই, সেম ঘটনা। ভার্বের আগে কি, মানে সাবজেক্টের আগে কি, ভার্বটা চলে আসছে। আশা করি ক্লিয়ার এইটুকু। তাইলে তোমরা আমার এইটার উত্তর দাও, এইটার উত্তর দিলে আমি বুঝবো যে তোমরা ক্লিয়ার। তাহলে প্রথমে আমি চিনবো কিভাবে ইনভার্সন হবে। একটা কোশ্চেন সলভ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি কিভাবে চিনবো, আমি কিভাবে আইডেন্টিফাই করব, সেটা খুঁজে বের করা। ভাই নট আনটিল আছে, নেগেটিভ অ্যাডভার্ব, তার মানে কি এইখানে আমার যে প্রিন্সিপাল ক্লজটা হবে সেটা আমার কি হবে, ইনভার্সন হবে। ভাই তুমি না সব কথা বাদ দাও, তুমি সব কথা তুমি সব কথা বাদ দাও, তুমি আমারে জাস্ট অপশন গুলা পড়ে বলো তো উত্তর কোনটা হবে। এইটা পারো কিনা, এইটা হচ্ছে লার্নিং। অপশন গুলা পড়ে তুমি আমারে বলো। নট আনটিল এ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা ড্যাশ প্রিন্সিপাল অফ জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি অ্যান্ড ফিজিক্স, মানে যে আলজেব্রাই ঠিক মতো পারে না তার জন্য কি জিওমেট্রি বলো, ত্রিকোণমিতি বলো কিংবা ফিজিক্স বলো অনেক টাফ। এখন কেউ বলতে আসে না ফিজিক্স রয়্যাল সাবজেক্ট, ম্যাথ রয়্যাল সাবজেক্ট, এইটার উত্তর দাও। এইটার উত্তর দিয়ে তোমাদের রয়্যালিটি প্রমাণ করো। বলো এইটা কি হবে। বি বি বি, সবাই বুঝতেছো কেন ভাই বি হবে। ভাই হি ক্যান, আমি যেহেতু বুঝতেছি ইনভার্সন, আমি অপশন চেক করব, আমি অপশন চেক করব। ভাই এখানে আগে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, বাদ। কাইটে মজা পাইতেছি না, ঠিক আছে, এটা আমি বিবেচনায় রাখি। আগে কি আছে, আগে আমার ভার্ব আছে, পরে সাবজেক্ট আছে। এটা কি আগে সাবজেক্ট পরে ভার্ব, বাদ, এটা বাদ। তারপর কি বিগিনস টু আন্ডারস্ট্যান্ড, এটা তো মিলেই না, এটা বাদ। তাহলে কি উত্তর হবে এইটা। কেন, আমার আগে ভার্ব তারপরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। আজকে বোর্ডের টাচ সেনসিটিভিটির জন্য ব্যাখ্যাগুলো লিখে নিতে পারতেছি না, একটু মাথায় রাখো। হ্যাঁ আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাইয়া আসো তো আমরা সলভ করি, তাইলে বুঝবো তোমাদের। কুমিল্লা ইউনিভার্সিটির সি ইউনিটে 18-19 সালে আসছিল, এই প্রশ্নটা সলভ করলে বুঝবো এই টাইপে তোমাদের আর কোনো প্রবলেম নেই। তাহলে নেক্সট টাইপে যাব। বলো 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 বলো, এইটার উত্তর দাও। হ্যাঁ, ইংলিশ কিন্তু ইন্টারন্যাশনাল সাবজেক্ট। তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, রয়্যাল সাবজেক্ট পড়ো, প্রিমিয়াম সাবজেক্ট পড়ো, তোমার ইংলিশ পড়তেই হবে। কারণ কি ইংলিশ ছাড়া ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এগুলা কে বানাইছে, এগুলার বানানোর ল্যাঙ্গুয়েজ কি, বা এগুলা কি, এগুলা কোথা থেকে আসছে, মানে ইন্টারন্যাশনাল সাবজেক্ট। এটা কই, ইন্টারন্যাশনাল সাবজেক্টের মাধ্যমে সবকিছুর উৎপত্তি, তাই কি ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল সাবজেক্ট। বলো এটা কি হবে, এটা কি হবে, বি বি বি। ভাই তোমরা বুঝে গেছো না, প্যাটার্ন বুঝে গেছো না, প্যাটার্ন বোঝাটা ইংলিশে ইম্পর্টেন্ট। ভাই আমি এটা পড়লামই না, আমি বুঝে গেছি অনলি দেন আছে মানে কি আমার ইনভার্সন হবে। ইনভার্সন হবে মানে কি আমার ভার্ব আগে আসবে, সাবজেক্ট পরে যাবে, সাবজেক্ট ভার্ব কাটো। আগে কি, আগে আমার কি আছে, এখানে ভার্ব আছে তারপর সাবজেক্ট, এটা হইতে পারে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। দেখো জাস্ট একটা কথা, আমার ক্লাসের মূল ফোকাস একটা কথায়, যে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। জাস্ট এই ছোট্ট একটা বাংলা কথা তোমার লাইফটা কত ইজি করে দিচ্ছে। তার মানে বুঝছো, তার মানে বুঝছো। দেখো এই টাইপটা থেকে ভালোই কোশ্চেন আসছে, দেখছো ভালোই কিন্তু কোশ্চেন আসছে, ডিউতেও কোশ্চেন আসছে। 3-4 সালে কি আমার জন্ম হয়েছে, আমার জন্ম না হলে তোমাদেরও জন্ম হয়নি, বাদ দাও। তো এখন আমরা আরেকটা জায়গায় যাই, আমরা কেস 4 এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমার একটু বলো, আমাদের শেষ হয়ে গেছে, আরেকটু আছে আমাদের কেস 4, মানে কেস 3 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। কেস 3 পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা 4-এ চলে যাব। আমরা কই যাব ভাইয়া, আমরা 4-এ চলে যাব, আমরা কেস 4-এ চলে যাব। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ দীপ্ত বলছো ক্লিয়ার। ভাই ইনভার্স অফ কন্ডিশন, ভাই এই জিনিসটা কি, আমি যখন পড়াবো তখন তো একবার পড়াবো, বাট আছে না যে সবকিছুর জন্ম থেকে একটা, মানে একটা মাদার টপিক কি, এই মাদার টপিকটা থেকে এই কন্ডিশনালস এর, মানে থার্ড কন্ডিশনালস এর আরেকটা রুলস তোমাদের এফআরবি তে পড়ায় আসছি। সো ওই জিনিসটা এখান থেকে উৎপত্তি, তাই এই জিনিসটা আমরা একটু এই দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করব। তাহলে কন্ডিশনটা আমাদের কি ভাই বলতো, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এর পরিবর্তে সাবজেক্টের জায়গায় ওয়ার বসাইতে পারি, হ্যাড বসাইতে পারি। তাইলে আমি কি ইফটা ইউজ করতেছি না, ইফটা ইউজ না করে আমি কি করতেছি, ওয়ার করতেছি কিংবা হ্যাড করতেছি। ভাই ওয়ার বা হ্যাড এগুলা কি অক্সিলারি ভার্ব না, তাইলে আমি ওয়ারটা
বা হ্যাডটা যদি ইউজ করি সাবজেক্টের আগেই তো আমার চলে যাচ্ছে, তাহলে সাবজেক্টের আগে চলে গেলে কি হয়, ইনভার্সন হয়। ইজি লজিক। এখানে তোমার স্ট্রাকচার দশ, কোনো সময় স্ট্রাকচার নির্ভর হওয়ার চিন্তা করবা না, সেন্টেন্স নির্ভর হওয়ার চিন্তা করবা, এক্সাম্পল সেন্টেন্স মাথায় রাখবা। ধরো এইটা হয়তো কি জানো, এই জিনিসটা আমি তো লিখতেই পারতেছি না, এই সমস্যাটা যে হবে আমি জীবনে চিন্তা করিনি, এতদিন ধরে ক্লাস নিচ্ছি এই সমস্যা হয়নি কোনো। দেখো এইটা হচ্ছে, এই যে চলে যাচ্ছে লেখা, ইফ আই ওয়ার রিচ, এইটা ছিল আমার নর্মাল সেন্টেন্স। ভাই ইফ আই ওয়ার রিচ, আমি তোমারে কি বলছি, ইনভার্সন করব, আমি ইফ ইউজ করব না, আমি অক্সিলারি ভার্ব দিয়ে করব। ভাই কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কি থাকে, আই ওয়ার রিচ। ইনভার্সনের রুলস কি, অক্সিলারি ভার্বটা সামনে আসবে, সামনে, তাইলে কি বলতো, ওয়ার আই রিচ আই উড হেল্প দ্য পোর। বুঝতে পারছো লজিকটা, বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিসের লজিক আছে, একাডেমিকে থাকলে তোমাদেরকে ধরে ধরে লজিক বুঝাইতাম আগে, যে দেখো এই নিয়মটা এজন্য আসছে, এজন্য আসছে। যদি এগুলো মনে রাখতে পারো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, বা তোমাদের এত কিছু মাথায় প্রেশার নিতে হবে না, জাস্ট লজিক খাটাবা। ধরো আজকের ক্লাসের মূল কথা একটাই, ইনভার্সন মানে কি, ইনভার্সন মানে অর্ডারটা ইনভার্স হবে। মাথায় না থাকলে ওই ত্রিকোণমিতির উদাহরণটা মনে রাখবা, যে ত্রিকোণমিতিক ফাংশন কোনটা, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন কোনটা। তো এইটারে জাস্ট আমাদের কি নর্মাল এক্সাম্পল কি, সাবজেক্ট প্লাস ভার্ব, আমাদের এটা উল্টা কি হচ্ছে, ভার্ব প্লাস সাবজেক্ট, শেষ। এটা দিয়ে সব সলভ করতে পারবা। আচ্ছা, আসসালামু আলাইকুম জালাইছো, ওয়ালাইকুম আসসালাম। এইটা আমি থার্ড কন্ডিশনালে তোমাদের পড়াই, বুঝছো? এটা তোমাদেরকে আমি পড়াই হচ্ছে থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালে আমরা একটা জায়গায় ভুল করি। আচ্ছা ভালো কথা, যারা ঢাবিতেও এক্সাম দিবা তারা কন্ডিশনালটা ভালোভাবে পড়বা। প্রত্যেকবার একটা কোশ্চেন আসে কন্ডিশনাল নিয়ে, কয়েকটা টপিক আছে খুব ছোট ছোট টপিক ঢাবির জন্য, ধরো কন্ডিশনাল বলো, টেক কোশ্চেন বলো, তারপরে আরেকটা আছে তোমার পজিটিভ ভার্ব বলো। ধরো তিনটা জিনিস পড়তে আমার হাইয়েস্ট 1.5 ঘন্টা লাগবে, বাট এরকম হয়েছে 1 বছর 3টা কোশ্চেন চলে আসছে। এবং এই জিনিসগুলো হয়েছে কি, আমরা পড়তে চাই না, বা টিচাররাও পড়ানোর সময় মনে হয় স্টুডেন্টরা পড়ে নেবে, বাট এখান দিয়ে প্রশ্ন আসে। তো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবা। তো আমাদের এই ক্ষেত্রে কি হয়, একটা জিনিস মাথায় রাখবো, থার্ড কন্ডিশনালসে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, পাস্ট পারফেক্ট মানে কি, লিখবো কেমনে বলো, এটা কেমন সমস্যা? পাস্ট পারফেক্ট আস্তে আস্তে লিখে, আস্তে আস্তে লিখলে হচ্ছে। পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট মানে মাথায় রাখবা হ্যাড প্লাস ভিট, হ্যাড প্লাস ভিট, হ্যাড প্লাস ভিট। ভাই হ্যাড প্লাস ভি3 যদি হয়, আমি জাস্ট কি করতেছি বলতো, থার্ড কন্ডিশনালে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স আসবে। তার মানে হেডের পর আমার যাই থাকুক, হেডের পর যাই থাকুক আমার ভি3 লাগবে। কোনো কারণে যদি ভি2 চলে আসে, ওইটা সেকেন্ড কন্ডিশনালস, ওইটা আমি পড়াবো কন্ডিশনালসে। তাহলে এইভাবে আমাদের স্ট্রাকচারটা গঠিত হয়েছে। আসলেও তোমাদেরকে একটা এক্সাম্পল দিলে বেশি বুঝবা। দেখো হ্যাড হি রিজাইন্ড, এটা কি হয়েছে, এতটুকু অংশ নিয়ে আসো আমরা একটু কাজ করি। হ্যাড হি রিজাইন্ড, এটা আমরা যদি ঠিকভাবে লিখি না, এটা হবে ইফ হি হ্যাড, লিখে নিই বুঝছো, লিখে তারপরে ইফেক্ট গুলো আনতেছি। ইফ হি হ্যাড রিজাইন, ইফ হি হ্যাড রিজাইন। ভাই ইফ হি হ্যাড রিজাইন কথাটা বুঝছো, আমি কি বলছি, আমি ইফ ইউজ করব না, আমি হ্যাড দিয়ে ইউজ করব। কাটো, কাটছো, কাটলাম। হি হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব, এটা কি, এটা সাবজেক্ট এটা ভার্ব। আমি কি করব, ভার্বটারে আগে আনবো, সাবজেক্টটারে পরে নিব। তাহলে কি হচ্ছে বলতো, হ্যাড হি রিজাইন। কিন্তু এই যে এটা কি আমার ভি3, ভি3টা কি আছে বলতো, ভি3টা ভি3 আছে, ভি3টা ভি3 আছে, বাকিটুকু পরে স্ট্রাকচার। আই উড হ্যাভ নোন ইট, আই উড হ্যাভ নোইন। ভাই অ্যাপেক্স অথবা মাস্টার্স তোমার চান্স পাওয়া দিবে না, তোমার কি চান্স পাওয়া দিবে জানো, তোমার চান্স পাওয়া দিবে কোন বইটা তুমি সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতেছো। দুইটাই সেম লেভেলের বই, যেটা করো সেটা। পাওয়ার পয়েন্টে ওই সমস্যা হয় না ভাই, বুঝছো দীপ্ত? আজকে আমার বোর্ডে একটু বালি পড়ছে, সম্ভবত বালি পড়ার কারণে বোর্ডের টাচ সেন্সিটিভিটি তো প্রবলেম হয়েছে। আমি এটা ঠিক করে ফেলবো, সমস্যা হবে না, একটু কষ্ট করো ভাই আজকের দিনের জন্য। দেখো আরেকটা সুর দিয়ে, এটা আমাদের জিএসটি তে লাস্ট ইয়ার আসছে, সো এই টাইপটা এই জন্যই ইনক্লুড করা। হয়তো জিএসটি তে আসছে, এখন অনেকে নাক ছিটকা, বা জিএসটি তে কে পরীক্ষা দেয়, বাট অনেকের দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত জিএসটি তেও দিতে হইতে পারে, সো এই জন্য শিখে রাখি। তো আমাদের সেম ঘটনা ভাই, সেম ঘটনা। কি সেম ঘটনা বলতো, এইটা
ধরো ইউ শুড গো দেয়ার ছিল, ইউ শুড গো, ইউ শুড গো দেয়ার ছিল। আচ্ছা আমি কি বলছি ভাই, আমি এটারে ইমফেসিস করব। ইমফেসিস করব কি, আমি ইনভার্স করব। এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, আগে আনো পরে নাও, আগে আনো পরে নাও। তাহলে কি হইল, শুড ইউ গো দেয়ার, আই উইল গো উইথ ইউ। সেম ঘটনা, সেম ঘটনা, জাস্ট সাবজেক্ট আর ভার্বটারে ইন্টারচেঞ্জ করতেছি, জাস্ট সাবজেক্ট আর ভার্বটারে ইন্টারচেঞ্জ করতেছি। তাইলে এইভাবে বাক্যের শুরুতে যদি তোমার কি থাকে বলো তো, শুড থাকে, তাহলে কন্ডিশনাল ইনভার্সন করা যায়, ব্যাপারটারে বলা হয় কন্ডিশনাল ইনভার্সন। জাস্ট নামটা জেনে রাখো। তাইলে ভাইয়া পুরা তোমরা এই জিনিসটা তোমরা পারবা, এই জিনিসটা হচ্ছে ফিল করবা। প্রত্যেকটা জায়গায় একটা করে স্লাইড বেশি দিয়ে দিছি, এই জিনিসটা জাস্ট নিজেদের জন্য ফিল করার জন্য, যে এক্সাম্পল গুলা মিলায় মিলায় দেখবা। আমি যা বলছি তাই এখানে আছে, জাস্ট এক্সট্রা প্র্যাকটিসের জন্য। এইটা বলো, জিএসটি এই ইউনিটে 21-22 সালে আসছে, এটা কি হবে বলো তো? এটা দেখেই তো অনেকে মাথা উল্টায় যাবে যে এটা কি বলে, বলো এটা কি হবে, এটা কি হবে বলো? পেনের মাথা মুছে না, আচ্ছা ভালো কথা বলছো, তো পেনই চেঞ্জ করে নি। এই সমস্যা তো আনএক্সপেক্টেড পুরা। হ্যাঁ, কষ্ট করলেই কেষ্ট মিলবে, এটার ইংলিশ বলো তো। কষ্ট করলে কেষ্ট মিলবে, এটার ইংলিশটা আমারে বলো তো কি হবে, এটার ইংলিশটা বলো আমারে। বাংলা কথা হবে না, ইংলিশ বলো। এই ফার্দার আর ফার্দারের পার্থক্য কিন্তু পড়াইছি আমি, রাইট? কি রে চলে গেল কেন? না চলে যায় না। এ হবে, হ্যাঁ এ হবে। কেন এ হবে ভাই? ইউ শুড নিড এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক। তাইলে একটা জিনিস দেখো ভাই, ইউ শুড, ইউ শুড, হ্যাঁ একটু বুঝে নাও, হ্যাঁ ইউ শুড, তাহলে কি আমার শুটটা আগে যাচ্ছে, ইউটা পরে আসতেছে, জাস্ট সেম জিনিস, সেম জিনিস। জিএসটি তে 21-22 সালে আসছে। এখন তোমরা আমার, হ্যাঁ মোবাইল দিব কেন? তো তো আমরা যদি মানে এই জিনিসটা না জানতাম 21-22 সালে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আসতো না ভাইয়া, এই জিনিসটা আসতোই না, আমরা পারতামই না। অনেকে আসতো, তোমরা সত্যি করে বলো তো ভাই, এই নিয়মটা না পড়লে কি জানতে আসো? এরকম ছোট ছোট কিছু জিনিস জানতে হবে যাতে আমাদের কাজে লাগে। এটা পারবা, এটা নিজেরা প্র্যাকটিস করলেই করবে। এটা থার্ড কন্ডিশনালস, এটা থার্ড কন্ডিশনালস, সোজা কথা। সো চলো আমরা একটু আগাই। এটাও সেম, এটা পারবা, এটাও থার্ড কন্ডিশনালস দিয়ে সলভ করে ফেলতে পারবা। সো আরেকটা আমরা পড়বো কেস 5। তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তারপরে এইটা আমরা একটা রুলস পড়বো, যে ইনভার্সন অর্ডার অফ সো সাচ, এদের সাথে যদি অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব আমাদের যুক্ত থাকে। হ্যাঁ, একজন বলছে আসসালামু আলাইকুম, এখন আসসালামু আলাইকুম জানাইলে হবে? আচ্ছা বলো, বলো, আমাদের আর 5 মিনিটের মধ্যে আমরা শেষ করব, বলো। ক্লাসটা পিছায় গেছে। হ্যাঁ ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার। তাহলে দ্যাট যুক্ত ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে সো অথবা সাচ বসলে বাক্যটা ইনভার্সন হয়। অনেক কঠিন লাগবে, সেন্টেন্সে আসছি। দেখো এই সেন্টেন্সটা লিখতে পারলে ভালো হইতো, বুঝছো? একটু চেষ্টা করি ভাই, হ্যাঁ তোমাদের সাথে সাথে আমিও আজকে একটু চেষ্টা করতেছি, নতুন অভিজ্ঞতা। She was so exhausted, হ্যাঁ দ্যাট। আচ্ছা ভাই, দ্যাট যেহেতু আছে, এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? আচ্ছা এখন আমি কি করতেছি ভাই বলো তো? কিচ্ছু করবো না, এই যে সো এক্সস্টেড পার্টটা আছে না, সো এক্সস্টেড পার্টটা এটারে আগে নিয়ে আসতেছি। তারপরে কি নিচ্ছি? তারপরে আমি ভার্বটা নিচ্ছি। তারপরে আমি কি নিচ্ছি? ভার্বটা নিচ্ছি, সাবজেক্টটা নিচ্ছি। তাহলে আমি কিভাবে বলতে পারি ভাই, এক্সস্টেড কি একটা অ্যাডভার্ব পার্টিসিপল, মানে একটা সরি একটা অ্যাডজেক্টিভ। তাহলে কি এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? সো প্লাস অ্যাডজেক্টিভ দিলাম, তারপর কি একটা অক্সিলারি ভার্ব। আমার এখানে কি দরকার আছে? এই যে ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, তারপর কি সাবজেক্ট ভার্ব, বাকিটুকু, বাকি দ্যাট ক্লজ। তো তোমাদের একটা কথা বলছিলাম না ভাই, যে আমাদের প্রিন্সিপাল ক্লজে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। আমাদের প্রিন্সিপাল ক্লজে কি কোনো চেঞ্জ আসবে না, এটা বলছিলাম। বলো দেখি ক্লাসে তোমাদের মনোযোগ টেস্ট করি। প্রিন্সিপাল ক্লজে কোনো চেঞ্জ আসবে না, এটা কি সত্য নাকি অসত্য বলো তো? প্রিন্সিপাল ক্লজে কোনো চেঞ্জ আসবে না,
এটা কিন্তু অবশ্যই অসত্য। কারণ কি, প্রিন্সিপাল ক্লজেই চেঞ্জটা আসবে, আসবে না কই, আসবে না সাবঅর্ডিনেট ক্লজে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা ঠিকই আছে। সেম ভাবে সো ব্যাডলি ডিড হি প্লে, এটা কি ব্যাডলিটা কি অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব, বহুবার এটা পড়াইছি। এলওয়াই থাকলে কি ব্যাডটা কি অ্যাডজেক্টিভ, এজন্য কি এটা অ্যাডভার্ব হইছে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি অ্যাডভার্ব। তাহলে কি বাকিটুকু ঠিক আছে। তাহলে আসো আরেকটা স্ট্রাকচার আছে আমাদের সার্চ দিয়ে। সো এর এক্সাম্পলটা কি ক্লিয়ার তোমরা? সো এর এক্সাম্পলটা ক্লিয়ার? হ্যাঁ, মিথ্যা মিথ্যা, এই তো। হ্যাঁ, এইটা বলো তো, সার্চেরটা বলো আমাকে, সার্চ দিয়ে যেটা সেটা একটু বলো আমারে। আমাদের ওয়েব অ্যাপের বাচ্চাদের একটু দেখি কি অবস্থা 5 মিনিটে। হ্যাঁ, বোর্ড আজকে সার্কাস দেখাচ্ছে, আসলেই বোর্ড আজকে সার্কাস দেখাচ্ছে, বিরক্তিকর লাগতেছে ভাই। মানে এটার চেয়ে বিরক্তিকর কিচ্ছুতে নাই। বোর্ডের সার্কাস দেখার জন্য ওই যে বলে না যে রাসেল ভাই আমরা প্রস্তুত ছিলাম না, আমিও ভাই রাসেল ভাইয়ের মতো প্রস্তুত না, বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড কম না ভাই, সাউন্ড ঠিক আছে, তোমার ডিভাইসের প্রবলেম, এতক্ষণ সবাই ক্লাস করতেছে। তো চলো আমাদের সার্চের ক্ষেত্রেও সেম ঘটনা ভাই। আগে কি, আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে কি দ্যাট ক্লজ, রাইট? চলো সার্চটা আগে বসছে, একটু আমার কথার সাথে মিলাও। সার্চটা কি, সার্চের জায়গায় সার্চ, অক্সিলারি ভার্বটা কই ওয়াজ, তারপর কি সাবজেক্ট হিজ এক্সপিরিয়েন্স বসাইলাম, বাকিটুকু দ্যাট ক্লজ, বাকিটুকু কি, বাকিটুকু দ্যাট ক্লজ, বাকিটুকু দ্যাট ক্লজ। সেম জিনিস ভাই। এই যে সো অথবা সার্চ দিয়ে আমাদের আছে, এই জিনিসটা আমরা কি করব, আমরা একটু ফিল করব, আমরা জাস্ট একটু ফিল করব এই জিনিসটা, বুঝছো? এইটা খুব একটা প্যারাদায়ক না। আমরা জাস্ট আমাদের শেষ আর 2 মিনিট আমরা ক্লাস নেব। আরেকটা জিনিস আমাদের জাস্ট আছে, ফুল বোর্ড মুছে নিলে মেবি ভালো হতো। হয়ে যাবে ভাই, আমার আর 2 মিনিট লাগবে, ক্লাস প্রায় শেষ। বলো বলো, এই পর্যন্ত ক্লিয়ার? আমি মুছে নিব, সবকিছু ঠিকঠাক করবো, ক্লিয়ার? তো ওইভাবে বলছো ক্লিয়ার। এখন একটা কনফিউশন তোমাদেরকে ক্লিয়ার করবো, জাস্ট বেসিকের জন্য। এটা হয়তো পরীক্ষায় আসবে না, বাট বেসিকের জন্য আমরা একটু ক্লিয়ার করে নিব। হ্যাঁ, বলো তো এই পর্যন্ত ঠিক আছে না? লেটস ক্লিয়ার দ্য কনফিউশন। ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে উল্টা। কি রকম উল্টা? ত্রিকোণমিতির ওই উদাহরণটা দিছি, কি বুঝছো? যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের মতো, যেরকম এক্স এর জায়গায় থিটা যায়, থিটার জায়গায় এক্স যায়, এরকম এখানে কি ভার্বের জায়গায় কি সাবজেক্ট যায়, সাবজেক্টের জায়গায় ভার্ব হয়। আরেকটা ইনভার্সন আছে তোমাদের এসএন টু বিক্রিয়ায়, উল্টানো ছাতার মতো, তাই না? ওই জায়গায় কিন্তু আরেকটা ইনভার্সন আছে। তো ইনভার্সন কিন্তু ইংলিশেও আছে, দেখছো? তাহলে ইনভার্সন মানে কি উল্টা অথবা বিপরীত। তাহলে আমাদের প্রথমে কি বসে? নর্মাল সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, পর অক্সিলারি ভার্ব বসে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। তাহলে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে না, ভাইয়া অক্সিলারি ভার্বের পরে যদি সাবজেক্ট বসে সেটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না কেন? এটা তোমাদের মনে একটা প্রশ্ন না? যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইনভার্সন দেখতে অনেকটা একই রকম, কিন্তু এদের মধ্যে কিছুটা ভিন্নতা আছে, ভিন্নতা আছে কিছুটা, বুঝছো? কিছুটা ভিন্নতা আছে, কিছুটা ভিন্নতা আছে। এই পর্যন্ত বুঝতে পারছো? বলো তো কি ভিন্নতা, এটাই আমরা দেখবো। জাস্ট আসো, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, রাইট? আর এইখানে আমাদের নরমালি কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কাজ কতটুকু নিয়ে? আমাদের কাজ হচ্ছে এতটুকু নিয়ে। এইখানে আমাদের কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। বাট ইনভার্সনে আরেকটা কাজ হয় ভাইয়া। ইনভার্সনে কি হয়? আমাদের একটা অ্যাডভার্ব অথবা কিছু ওয়ার্ড থাকলে যে আমাদের ইনভার্সন হয় না, সেই জিনিসটা আমাদের আগে থাকে, সেই জিনিসটা আগে থাকে। যেরকম আই হ্যাভ সেলডম হার্ড দ্য মিউজিক, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেলডম আছে, অ্যাডভার্ব আছে। এটা কি আমাদের সেলডম, আগে একদম প্রথম রুলসে আমরা পড়ছি যে সেলডম থাকলে কি হয়? ইনভার্সন হয়। তো এই জিনিসটা আমি যখন ইন্টারোগেটিভে নিব, আমি জাস্ট আগে হ্যাভটা নিয়ে আসবো, আমি জাস্ট আগে হ্যাভটা নিয়ে আসবো, তাইলেই কিন্তু আমার কি হয়ে গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখানে কথা আছে, অ্যাডভার্বটা কই রাখবো? অ্যাডভার্বটা রাখবো ঠিক ভার্বের আগে। অ্যাডভার্বটা রাখবো কই? অ্যাডভার্বটা রাখবো ঠিক ভার্বের আগে, অ্যাডভার্বটা রাখবো ঠিক ভার্বের আগে, গেল। কিন্তু 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 ইনভার্সনে কি করব? শুরুই করব ওই ওয়ার্ডটা দিয়ে। ইনভার্স যে ওয়ার্ডগুলো আছে, যেগুলো থাকলে ইনভার্সন হয়, সেটা আমাদের আগে থাকবে। তাহলে কি আগে আমাদের সেলডমটা বসায় দিছি, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব,
তারপরে আমাদের অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আমাদের মেইন ভার্ব। এইটুকু হচ্ছে পার্থক্য। তাহলে ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আই নিউ লিটল, এইটারে যখন আনলাম লিটল ডিড আই নো, ঠিক আছে, আর ডিড আই নো লিটল, এতটুকু পার্থক্য। তাইলে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্সন আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এদের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, ওয়েব অ্যাপে হয় না কেন? ওয়েব অ্যাপ তো ঠিকই আছে রে ভাই, হবে না কেন? সব ঠিক আছে ওয়েব অ্যাপে। হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ভাই, ওয়েব অ্যাপে না হওয়ার আমি কোনো কারণ দেখি না, ঠিক আছে ক্লিয়ার। তাইলে তোমরা আমার এখন কি সবচেয়ে তোমাদের আকাঙ্ক্ষিত স্লাইড, যে থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের ভাইয়া অনেকক্ষণ ধরে বসে আছে, বিরক্ত আছে, চলে আসো তুমি, আমি জাস্ট আর একটা মিনিট কথা বলে চলে যাবো। ভাইয়া অনেকক্ষণ ধরে আসছে, তোমাদের জন্য বসে আছে। তো তোমরা কি পুরো লেকচারটা বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে বা কোনো কিছু তোমাদের বোঝার আছে? জাস্ট আমরা 1 মিনিট তোমাদের টাইম নেবো। আরেকটা কথা বলবো, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস এগুলা না বলে এখন ক্লাসগুলা করো। ক্লাসগুলা যত ভালোভাবে করবা, যত বেশি এক্সাম দিবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি ভালো করবা। এবং ইংলিশ জিকেতে যার মার্কসটা যত বেশি থাকবে, ঢাকার ভালো ভালো মেডিকেলের শেষে চান্স পাবা বা চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। এই একটা ফ্যাক্ট, ঠিক আছে? সো কোনো কোশ্চেন আছে নাকি? যে কোনো কোশ্চেন, জাস্ট আমি 1 মিনিট দেখবো, 9:51 বাজে, 52তে আমি চলে যাব। আর তোমাদের ক্লাসটা কেমন লাগছে এটাও জানাও, যে ক্লাসটা কেমন লাগছে জানাও, আর কোনো প্রশ্ন থাকলেও জানাও। তোমাদের ম্যাক্সিমাম মানুষের সাথে আমার এফআরবিতে দেখা হয়েছে, আবার মেডিকেলে দেখা হইলো। সো কি অবস্থা বলো? তোমরা হ্যাপি, স্যাটিসফাইড? তোমরা বলো ক্লাস নিয়ে স্যাটিসফাইড তোমরা? অল ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া বুঝছি, ক্রিস্টাল ক্লিয়ার। এই তো ঋতু, ক্রিস্টাল ক্লিয়ার, এটা আমার এফআরবি স্টুডেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার এফআরবি, তাই না? অল ক্লিয়ার ভাইয়া। ভাইয়া পুরা ক্লাসগুলো আচ্ছা ভাইয়া, পুরান ক্লাসগুলো এখনো করা হয় না এখানে। ভাই আমি একটা কনফিউশন, ওরও হয় আমারও হয়। এই যে দেখো, তোমাদের তৌহিদ ভাইয়ারে দেখতেছো, চিনে রাখো ভাইয়ারে, বুঝছো? এই যে আমারে দেখতেছো, চিনে রাখো। আমাদের দুইজনের যত ক্লাস পাবা সব এইবারের ক্লাস, সহজ হিসাব ভাই। এবারে যা ক্লাস আছে সব আর্কাইভ ক্লাস। তাহলে তুমি কি এবছর ভর্তি হইছো, তোমার দায়িত্ব কি এবারের ক্লাসগুলো আগে সিরিয়ালি ভালোভাবে করা। তারপর যদি তোমার মনে হয় যে অ্যাসিভের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আচ্ছা ভাইয়া তো আজকে ইনভার্সন পড়াইলো, কালকে আমার টেন্সের পরীক্ষা, আচ্ছা আমি আর্কাইভ ক্লাস থেকে টেন্সটা একটু দেখে নিই বা স্লাইডটা একটু দেখে নিই, কিন্তু ভাইয়া কিন্তু টেন্স ভাইয়ার সময় মতোই পড়াবো, ঠিক আছে? এই একটা সমস্যা, ঠিক আছে? এই সমস্যাটা কি হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রিপোজিশনের ক্লাসটা জাস্ট আগুন হবে। এফআরবিতে যারা আসিলা তারা জানো, আরো আপডেটেড আমরা প্রিপোজিশন পড়বো। তাহলে ভালো থাকো সবাই, আর তোমাদের টাইম না দিই। মেমোরাইজিং পার্টগুলা কি সব পড়তে হবে? না, মেমোরাইজিং পার্টগুলা তোমাদের মেডিকেলের বিগত বছর, ডেন্টালের বিগত বছর, ঢাবির বিগত বছর, বিসিএস এর বিগত বছর, এই কয়টা পড়ার পরে যদি টাইম পাও অন্যান্য ভার্সিটির গুলা দেখবা, দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে? ভালো থাকো সবাই, বাই বাই। আবার যেন তোমাদের দেখা পাই। এখন তোমাদের তৌহিদ ভাই ক্লাস নেবে, তোমরা থাকো, যাও না, ঠিক আছে? তো তোমার কি আমি নোট 3 ওপেন করে দিব? আমার কোনো নোট লাগবে না আর কি। আচ্ছা তুমি বলতে থাকো, সমস্যা নেই, ফাইলটা একটু সেভ করে নিচ্ছি। আমি তোমাদের সাথে একটু ফর্মাল মানে ইনফর্মাল আর কি, কোনো গল্প করি আর কি। পড়ানো তো অনেক হয়, গল্প করা হয় না। সো আজকে তারিখ কত? আজকে তারিখ হচ্ছে 16 সেপ্টেম্বর, তাই না? আমি তোমাদেরকে এর আগের ক্লাসে হয়তো পড়াইছিলাম, আগামীকালকে একটা দিবস আছে, বলো তো কি দিবস? 17 সেপ্টেম্বর। আচ্ছা, তোমরা হয়তো মনে করতেছো, আমি বলে দিই, 17 সেপ্টেম্বর হচ্ছে শিক্ষা দিবস, তাই না? আমি তোমাদেরকে হচ্ছে ওই মানে বিগত যে ক্লাসটা আর কি, এই সপ্তাহে মানে আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেইটারই ক্লাসটাতে আমি বলেছিলাম, সেটা হচ্ছে 1954 থেকে 1970 যে টাইম লাইন আছে, তার ভিতরে 1962 সালে যে শিক্ষা আন্দোলন হয়েছিল, সেটাতে হচ্ছে তোমার 17 সেপ্টেম্বর সেটা হচ্ছে শিক্ষা দিবস। কারণ ওই দিনে গুলি করা হয়েছিল, ওই দিনে ওয়াজিউল্লাহ, তারপরে বাবুল, এরকম নামে অনেকে হচ্ছে নিহত হয়েছিল। সো আমরা মানে পড়াশোনায় না যাই, পড়াশোনা বাদ দিয়ে হচ্ছে একটু ইনফর্মাল আলোচনা করি। সেটা হচ্ছে তোমরা পড়তে যায় কি করো, অনেকে হচ্ছে অনেক বেশি পড়াশোনা করো, আবার অনেকে আছে তুমি মোটিভেশনই পাও না পড়াশোনার, তাই না? তো মোটিভেশন কিভাবে পাবা? অনেকে হয়তো কি করো আমার মতো আর কি, আমি যেটা করতাম মানে র্যান্ডম আর কি, যেটা হচ্ছে কলেজ লাইফে থাকার সময় মানে হঠাৎ করে ইউটিউবে ঢুকলাম, একটু মোটিভেশনাল ভিডিও লিখে সার্চ দিলাম, সার্চ দিয়ে যেসব মোটিভেশনাল ভিডিও আসছে দেখতাম, যে দেখি কিরকম মোটিভেশন পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, মোটিভেশন পাওয়া যায়। এই তোমার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কাজ করে, তারপরে দেখবে আবার ফোন হাতে নিচ্ছে, আবার তোমার মোটিভেশন চলে গেছে। তো এরকমই হয়। তো মোটিভেশনের জন্য সবচেয়ে বড় যে মোটিভেশন লাগবে সেটা হচ্ছে আমি। দেখো আমার দিকে তাকাও, আমি হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। হ্যাঁ,
কিরকম আমি তোমাদেরকে বলি, আমি যদি আমার গল্পটা তোমাদেরকে বলি, সেটা হয়তো পুরো গল্পটা আমি আরেকদিন করবো, তো তার আগে হালকা একটু স্পয়লার দিই। সেটা হচ্ছে আমি এমন মানুষ, আমার কলেজের যে কয়টা ইন্টারনাল পরীক্ষা হচ্ছিল সবগুলোতে কিন্তু আমি ফেল করছি। গর্ব করে বলার মতো কোনো কথা না। অনেকে যারা হচ্ছে টপ করতো তারা কিন্তু আমার সাথে এখন ডিএমসিতে পড়তেছে, বাট ফেল করাদের মধ্যে মনে হয় আমি একমাত্র যে হচ্ছে ডিএমসিতে পড়তেছি। তারপর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কলেজ শুরু হওয়ার 6 মাসের মাথায় আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি সায়েন্স ছেড়ে দিয়ে আর্টস কিংবা কমার্সে চলে যাব, ঠিক আছে। কিন্তু তারপরে আমি কোনো মতো থেকে যাই। তারপরে হচ্ছে করোনা শুরু হয়। করোনার পরে আমাদের হচ্ছে যখন হচ্ছে কোনো মানে অনিশ্চয়তা চলতেছিল যে আমাদের আসলে এইচএসসি হবে কি হবে না, এরকম একটা, সেই সময় হচ্ছে আমি আবার পড়া শুরু করি। এবং তখন আবার আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি এই বছর আর কি এইচএসসি পরীক্ষাই দিব না। হ্যাঁ, এরকম অবস্থা থেকে আমি যদি ডিএমসিতে আসতে পারি, তোমার এর থেকে বড় কোনো মোটিভেশন হইতে পারে না, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, পড়াশোনার টাইমটা, যারা হচ্ছে তোমার মানে কলেজ লাইফে শুরু থেকে পড়ে আসছে, অনেকে আছে না একদম শুরু থেকে খুব ভালো মতো পড়া, আমার প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে রাখছি। হ্যাঁ, এটা খুবই ভালো, এটা করার চেষ্টা করতে হবে। এটা ছিল হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল, ঠিক আছে, যে প্রতিদিনের পড়া আমি প্রতিদিন শেষ করতে পারিনি। তোমরা এখন যেটা করতেছো কোচিং এর পড়া, যে কোনো জায়গাতেই যাও তুমি, কোচিং এর পড়া কিন্তু একটা দিন থেকে ক্লাস শুরু হয়েছে, একটা দিনে শেষ হয়ে যাবে। কিন্তু তোমার হচ্ছে প্রতিদিনের যে পড়াটা তুমি প্রতিদিন পড়তেছো না, এই গ্যাপটা যে পড়তেছো, এই গ্যাপটা তুমি ফিল আপ করার কিন্তু পড়ার টাইম পাবা না। আমার ক্ষেত্রে সুবিধা হয়েছিল কি, আমি টাইমটা পাইছিলাম। কখন পাইছিলাম? যে করোনার কারণে, আমার পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে আমি কিন্তু সময়টা পাইছিলাম। তোমরা কিন্তু ওই সময়টা পাচ্ছ না, কারণ তোমাদেরকে এই যে একটা অনিশ্চয়তা ছিল জুলাই মাসের ঘটনাতে, কিন্তু তারপরে কিন্তু সবকিছু ফিক্স করে দেওয়া হয়েছে। তো তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে সেটা সম্পর্কে যদি আইডিয়া দিই, তোমাদের হচ্ছে এর আগের ব্যাচটা আর কি, মানে যারা হচ্ছে তোমাদের এই 23-24 সেশন আর কি, তারা কিন্তু মানে পরীক্ষা দিচ্ছে কোন মাসে? মার্চ মাসে, তাই না? মার্চ মাসে 8 তারিখে সম্ভবত এবার পরীক্ষা হয়েছে। তো তোমাদের পরীক্ষাটা স্বভাবতই ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, এবং আশা করা যায় ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে। তো আজকে যদি সেপ্টেম্বর মাস হয়, ফেব্রুয়ারি আস্তে আস্তে আর কয় মাস আছে দেখো? সেপ্টেম্বরের পর মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে তোমাদের হাতে আর মাত্র 5 মাস সময় আছে। এখন আমি তোমাদেরকে বলতে পারি, তুমি যদি আগে কিছু না পড়ে থাকো, এই 5 মাস পরেও কিন্তু সম্ভব। হ্যাঁ, কিন্তু তোমাকে ভালো মতো পড়তে হবে। এবং পড়ার সময় তোমার যে মোটিভেশনের কথা বলো না, সো মোটিভেশনটা তুমি কি করবা, তুমি নিজের জন্য সময় দাও, নিজেকে তুমি সময় দিবা, ঠিক আছে। তুমি কোচিংয়ের পড়াশোনা পড়তেছো, প্লাস হচ্ছে পরীক্ষা দিচ্ছ, বাসায় যে টাইমটুকু পাও, ওটা কি? ওটা হচ্ছে তোমার রিজার্ভ সময়, তাই না? সব কিছুর কিন্তু একটা রিজার্ভ টাইম আছে। মানে আমরা কি করে, আমরা রিজার্ভ টাইমটা কিন্তু মানে মোবাইল চালায় নষ্ট করি, তাই না? দেখো আমাদের হার্টের যে রিজার্ভ পেসমেকার আছে, তোমরা পড়ছো যে এসএ নোটটা হচ্ছে আমাদের হার্টের পেসমেকার, আর এভি নোটটা হচ্ছে রিজার্ভ পেসমেকার, তাই না? তো রিজার্ভ পেসমেকারের কাজ কি? তার কাজও কিন্তু সেম এভি নোটের মানে এসএ নোটের মতোই, মানে তার কাজটাও সেম। তোমার পড়াশোনার বাদে তুমি যে টাইমটা পাচ্ছ, ওটা রিজার্ভ টাইম, ওটা তুমি মনে করছো তোমার ফোন চালানোর টাইম, আসলে তা না, ওটা তোমার পড়ারই টাইম। কিন্তু ওটা তুমি এইরকম যে মানে যথারীতি পড়তেছো সেরকম পড়বা না, কারণ এসএ নোট আর এভি নোটের কথা চিন্তা করে, এসএ নোট কিন্তু হচ্ছে 70 থেকে 80 বারের মতো বিট তৈরি করার ক্ষমতা রাখে, আবার এভি নোট কিন্তু হচ্ছে কত, তোমার 40 থেকে 60-এর মতো, মানে দেখো কিন্তু কম। তোমার টাইমটা ওটা পড়ার একটু কম পড়বা। কি পড়বা ওই টাইমটাতে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো, বেশি বেশি এক্সাম দিবা। কিরকম? তুমি বাসায় বসে এক্সাম দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের হচ্ছে কোয়েশ্চেন পেপার বা এসব তুমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিতে পারো, যে কোয়েশ্চেন পেপার বা এমআর শিট, সেটা তুমি বাসায় বসে পরীক্ষা দিবা। যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার হচ্ছে কোয়েশ্চেন সলভিং, যেটা আর কি আমরা যে হচ্ছে যারা চান্স পাই তাদেরকে একটা কথা হয়তো সবসময় বলতে শুনি যে হচ্ছে আন্দাজে দাগায় চান্স পাইছি। তোমরা হচ্ছে এইবারের যে হচ্ছে প্রথম হয়েছে সর্বা, ওর যদি কোনো ইন্টারভিউ দেখে থাকো, কথাটা শুনবে যে আন্দাজে দাগায় হচ্ছে আমি চান্স পেয়ে গেছি এরকম, বা ফার্স্ট হয়ে গেছি। তো কথাটা কিন্তু আমার ক্ষেত্রে সত্য, আমি কিন্তু আন্দাজে দাগাইছি। কিন্তু আন্দাজে দাগাইলে যে সবসময় কারেক্ট হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কাদের ক্ষেত্রে হয়? যারা হচ্ছে তোমার বেশি বেশি এক্সাম দিতে পারে। এখন এক্সাম তুমি কয়টা দিবা? যত বেশি দেওয়া যায়, ঠিক আছে। তুমি যে কোনো কোচিংয়ের অফলাইন এক্সাম দাও বা বাসায় বসে এক্সাম দাও, তুমি এক্সাম দিতে থাকো। আর এক্সাম দিলে কি, আমরা হয়তো একটা জিনিস মনে করি যে এক্সাম দিলে হয়তো আমার দায়িত্ব শেষ, কিন্তু না, এক্সাম দেওয়ার একটা প্রপার নিয়ম আছে। তুমি এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পরে তুমি 100টা মার্কের মধ্যে কি করো, বাসায় বসে এক্সাম দিলে তোমার এই মানে মেডিকেল পরীক্ষায় যে এক্সামটা দেবো ওটার মধ্যে কিন্তু ফিল পাওয়া যায় না। মেডিকেল পরীক্ষাতে কিন্তু একটা টেনশন কাজ করে, যে একটা প্রশ্ন দাগাইতে গেলে হাত কাঁপে, যে পরবর্তী আমার যদি এটা ভুল হয় তাহলে চান্স হবে কি হবে না। কিন্তু বাসায় বসে এক্সাম দিলে কিন্তু সেটা হয় না। কিন্তু বাসায় বসে এক্সামটাকে তুমি ইউটিলাইজ করতে পারো কিভাবে? তোমার যেটা যেটা ভুল হবে, ঠিক আছে, তুমি দাগাবা কিন্তু সবগুলোই বাসায় বসে যে এক্সাম দিবা। তুমি হচ্ছে একটা কাজ করো, তুমি বেশি বেশি দাগানোর ট্রাই করবা, ঠিক আছে। বেশি দাগানোর পরে তুমি কি করলা, তুমি খেয়াল করবা যে হচ্ছে তুমি 100টা প্রশ্নের মধ্যে একবারে মানে তুমি মানে একবার প্রশ্ন পরে উত্তর বের করতে পারছো, এরকম প্রশ্নের সংখ্যা তুমি 50 থেকে 60টার মতো পাবা, ঠিক আছে। এটা কোনো ভয়ের কারণ না। তোমার এখন মনে হতে পারে যে আমি হয়তো এখন দাগাইতে যে মাত্র 100টা প্রশ্ন পড়ার পরে আমি হয়তো 50 থেকে 55টা প্রশ্নের মতো আমি অ্যান্সার করতে পারি, মানে একদম মনে পড়ে, আমার বাকিগুলো মনে পড়ে না। এটা কিন্তু
মানে এটা যদি হয় তোমার সাথে, তাহলে তুমি মনে করবে তুমি এখন রাইট ট্র্যাকে আছো, তোমার এই জিনিসটাকে ইনক্রিজ করা সম্ভব। এই জিনিসটা কত পর্যন্ত ইনক্রিজ করা সম্ভব, সেটা হচ্ছে 70টা পর্যন্ত। ঠিক আছে, তুমি যখনই দেখবা যে তোমার একবারে 100টা প্রশ্ন পড়ার মধ্যে তুমি 70টা প্রশ্ন একদম সঠিকভাবে তুমি মানে প্রশ্ন পড়েই তুমি উত্তর না দেখে, মানে অপশনগুলো না দেখে তুমি অ্যান্সার বলতে পারতেছো, তাহলে তুমি ধরে নিবা তুমি ইনশাল্লাহ চান্স পাচ্ছ। ঠিক আছে, তার পরবর্তীতে যে 30টা প্রশ্ন আসে সেটা হচ্ছে তোমার এই আন্দাজে দাগানোর। এই আন্দাজে দাগানোটা কিভাবে কারেক্ট করতে হয় সেটা তোমাকে এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি বাসায় বা কোচিংয়ে যে কোনো জায়গায় এক্সাম দিবা, তুমি কিন্তু বাসার বা কোচিং যেখানে এক্সাম দাও না কোনো, এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই হয় যে তোমার ওই 50 থেকে 60টার মধ্যে তুমি সব মানে ভালো মতো দাগাইতে পারো, আর বাকিগুলা কি হয়, বাকিগুলা কিন্তু আন্দাজে দাগাই দাও, কিন্তু দাগাও তো অবশ্যই। তো দাগানোর পরে তুমি কিন্তু প্রশ্নটা পরবর্তীতে খুলেও দেখো না যে তোমার আসলে ওইটা হয়েছিল কিনা, বা তুমি শুধু মার্কটা দেখে যাও যে হ্যাঁ আমি 60টার মতো শিওর দাগাইছিলাম, তারপরে দাগাইছি আমার মার্ক আসছে 80-85 এরকম। হ্যাঁ, কিন্তু তোমার কি করতে হবে, তুমি ওই প্রশ্নটা সঠিক উত্তর এবং ভুল উত্তর সবগুলো সহ প্রশ্নটা আবার তুমি রিডিং করবা। ঠিক আছে, এতে করলে কি হবে, তোমার যেটা তোমার আন্দাজে দাগাইছিল ওটা যে তোমার কারেক্ট হয়েছে সেটা তুমি বুঝতে পারবা, তাহলে পরবর্তীতে ওই প্রশ্নটাই আবার কিন্তু তোমার আন্দাজ সৃষ্টি করবে না। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা করতে পারো। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। আর তোমাদের হচ্ছে একটা প্রশ্ন আমি সবসময় পাই, মানে বারবার এতবার বলে দেওয়ার পরে বারবার তোমরা প্রশ্ন করো যে ভাই কোন বইটা পড়বো। আমরা কিন্তু আসলে তোমাদেরকে কোনো বই প্রোভাইড করি নাই। আমরা যেটা প্রোভাইড করতে চাই, আমি তোমাদেরকে হচ্ছে একটা প্রিমিয়াম ক্লাস দেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে, আর সাথে হচ্ছে আমাদের এই উইকলি যে লাইভটা হচ্ছে, আর তোমাদের যে প্রতিদিন 10 মার্ক করে এক্সাম না হচ্ছে, এই এক্সামের যে সলভটা সেটাই হচ্ছে আমাদের বই। ঠিক আছে, আমাদের বইটা হচ্ছে তোমাদের ওই প্র্যাকটিস শিটটা, প্রতিদিন যে এক্সাম দিচ্ছ এক্সামের পরে 1 সপ্তাহ পরে যে তোমাদের প্র্যাকটিস শিটটা দেওয়া হচ্ছে, এটাই তোমাদের বই হিসেবে কাজ করবে। আর তোমরা যদি চাও যে বাইরের বই পড়বো, মানে খুবই দরকার, তোমার হচ্ছে কোচিংয়ে পরীক্ষা হচ্ছে বা অন্য জায়গায় অ্যাচিভার অফলাইনে মানে পরীক্ষা হচ্ছে, তখন তুমি একটা বই পড়তে পারো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে জোবাইর চিকা অথবা জর্জ MP3, যে কোনো বই পড়ো। ঠিক আছে, কিন্তু তোমার বইটা পড়তে হবে বারবার, একবার না। ঠিক আছে, যে কোনো টপিকে তুমি যদি বারবার রিভিশন দিতে থাকো, তোমার কিন্তু এই জিনিসটা আপনি মনে থাকবে। ঠিক আছে, এমন না আমরা হচ্ছে কি করি, মানে মুখস্থ করার চেষ্টা করি, একটা ধরে 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 মুখস্থ করি, কিন্তু আমি করতাম কি, আমি হচ্ছে কি একটা জিনিস বারবার পড়ার চেষ্টা করতাম, একবার খালি দেখে যেতাম, আবার পড়ি আবার পড়ি, দেখো 3-4 বার পড়ার পরে তোমার এমনি এই জিনিসটা মনে থাকবে। ঠিক আছে, সো তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। ভাইয়া একটা কথা বলছিলেন, ভাইয়া কিন্তু হচ্ছে ফেসবুক চালানোর ব্যাপারে কথা বলছিলেন। আমি বলি আমি কিন্তু হচ্ছে ফেসবুক চালাইতাম। ঠিক আছে, তোমাদেরকে আমি হচ্ছে এনকারেজ করবো না যে তোমরা ফেসবুক চালাও, বাট আমি কি আমার ক্ষেত্রে ঘটনা একটা অন্যটা ছিল আর কি। আমি ফেসবুক চালাইতাম কিন্তু স্পেসিফিক সময় অনুযায়ী, কারণ আমি এতগুলা কোচিং বা এত পরীক্ষা দিতাম যে বাসায় কোচিং মানে ওই ফেসবুক চালানোর মতো একটা সময় পাইতাম না, অত বেশি সময় পাইতাম না। আমি ডেইলি ফেসবুক চালাইছি কিন্তু খুবই কম সময়। ঠিক আছে, তো আমরা আজকে শেষ করে দিই নাকি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, লাস্টে একজন বলছো যে ভাই কামব্যাক কিভাবে করব, এটা আমি তোমাদের জাস্ট শর্ট একটা আমার লাস্ট সেমিস্টারের আমি জাস্ট ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিই। তো আমাকে কিন্তু দেখো অনলাইনে পড়ানোতে আমি অনেক ইনভলভড, অনেক কাজ করতেছি, আমি পড়াইতেছি, এই করতেছি ওই করতেছি, প্রচুর ইনভলভ। তো একটা টাইমে আমার যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা আসে, তো আমার মনে হইলো যে আমি এবার পারবো না বলতে গেলে কি, তখন আমার যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলে, আমার FRB-তে প্রথম ক্লাস, বুঝতেই পারো FRB-তে যারা ছিল প্যারাগ্রাফের উপর, আমি রাত্রে আসার সময় আমার মোবাইলটা হারায় যায়। সিচুয়েশনটা বুঝো, তখন রাত কয়টা, 10টা বা 11টা বাজে। আমি কি পরিমাণ একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়েছিলাম। আমি আসলাম, কান্নাকাটি বলছি, মোবাইলটা 4 বছর ধরে ইউজ করতাম, তো আমার খারাপ লাগছে। তো আমি তোমার কয়টা সব কিছু ভুলে যাই, আমার সিম টিম বিকাশ টিকাশ সব হারাই গেছে, আমি সব কিছু ভুলে গেলাম। আমি ভুলে যে কি কনসেন্ট্রেট করলাম ভাই, কালকে 9টার সময় আমার টার্ম ফাইনাল পরীক্ষা। আমি কি করছি জানো, 3টা থেকে টানা 7:30 পর্যন্ত পড়ছি। আমার তখন দুনিয়ার কোনো কিছু মাথায় নেই, আমার কথা হচ্ছে আমার পরীক্ষা দিতে হবে, জাস্ট আধা ঘন্টা ঘুমায় যেয়ে পরীক্ষা দিয়ে আসছি। এবং তোমরা জানো যে ওই পরীক্ষাটাতে আমি 4 আউট অফ 4 পাইছিলাম, আমার আগে প্রিপারেশন ছিল। বাট তখন যদি আমি চিন্তা করতাম এই পরিস্থিতির জন্য, আরে আমার তো প্রিপারেশন খারাপ, আমি কিভাবে যাব, আমি কি করব না করব, আমি কিন্তু পারতাম না। বা এর আগেও আমার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, বাট আমি না কোনো সময় নিজের বুঝতে দেইনি যে আমার প্রিপারেশন খারাপ। আমার সবসময় মাইন্ডসেট থাকে কি, আমি যাব, আমি পারবো, আমি অন্যরা মানে 10 ঘন্টা পরে যা করবে আমি 1 ঘন্টা পরে তাই করবো। এটা ফেক কনফিডেন্স বলো, সিউডো কনফিডেন্স বলো, এই জিনিসটা দরকার আছে যে আমি চাইলে পারবো। সো সব কিছু ভুলে যাইতে হবে, কে কতটুকু আগাইছে, কে কি করছে, এগুলো জাস্ট ফরগেট।
তোমার টার্গেট কি? তোমার টার্গেট একটা সিট, তোমার কত দরকার? 75 থেকে 80 নাম্বার দরকার। তুমি জাস্ট টার্গেট করো যে আমি 75 থেকে 80 আমি মেনটেন করতে পারতেছি কিনা। আমি 7 মাস নষ্ট করছি, আমার হাতে আর 3 মাস আছে, আমি 3 মাস ঠিকভাবে ইউটিলাইজ করতে পারতেছি কিনা। অতীত নিয়ে কোনো সময় চিন্তা করবা না, সবসময় বর্তমানের থেকে ফিউচারটাকে নিয়ে চিন্তা করবা, দেখবা অনেকটা ইজি হয়ে যাবে সবকিছু। তো এই ছিল কথাবার্তা। আর কোনো প্রশ্ন থাকলে বলো। একজন বলছো যে জিকের মেইন সিলেবাসটা কি? জিকের গত বছরগুলোতে যে সিলেবাসটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ, মানে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, তাই না? তো এই বছরে আমরা আশা রাখি যে এইটাই থাকবে। সেটা আসলে ক্লিয়ার হওয়া যাচ্ছে না যতক্ষণ না সার্কুলার দিচ্ছে। সার্কুলার দেওয়াতে ওখানে উল্লেখ করা থাকবে আসলে টপিকটা কি। তো আমরা বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন আসবেই। জিকের প্রশ্ন কয়টা? মাত্র 10টা। এর ভিতর মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে টাইম লাইনটা আছে 1947 সাল পরবর্তী থেকে, মানে পাকিস্তান শাসন আমল থেকে মানে মুক্তিযুদ্ধ পর্যন্ত, এই টপিকটা থেকে দেখবে কিন্তু তোমার 4-5টার মতো প্রশ্ন আসতেছে। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, সেটা আমরা পড়াই দেবো, তোমাদের কোনো টেনশন নাই ইনশাল্লাহ। এটা থেকে আমরা আশা করা যায় যে হচ্ছে মোস্ট অফ দ্য প্রশ্ন, মানে 7 থেকে 8টার মতো প্রশ্ন আসবেই। তারপরে যে অংশটুকু থাকে মানে 1টা বা 2টা, সেটা কি হবে? সেটা হচ্ছে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে। কারণ তোমরা জানো এই বছর একটা অনেক হিউজ সাম্প্রতিক ঘটনা ঘটে গেছে, সেগুলো কিন্তু আমরা তোমাদের পড়াই দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আর আরেকজন প্রশ্ন করছো, সেটা হচ্ছে আচ্ছা, এসএসসিতে শাহালার সংখ্যাগুলো কতটুকু ইম্পর্টেন্ট। আমি কিন্তু ক্লাসে পড়ানোর সময় তোমাদেরকে বলে যে এটা একটু মনে রাখতে হবে বা এটা মনে রাখতে হবে না। আমি যেটা তোমাদের বলবো মনে রাখতে হবে সেটাই হচ্ছে সংখ্যাবাচক তথ্যগুলোর মধ্যে মনে রাখবা। সব সংখ্যাবাচক তথ্য কিন্তু আসলে ইম্পর্টেন্ট না, কিন্তু আছে কিছু কিছু তথ্য আছে যেগুলো আবার ইম্পর্টেন্ট। তো সেগুলো আমি ক্লাসে বলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমি একটা বলি যে 4.83 আমি প্রিপারেশন নিব কিনা। মেডিকেল খুব যদি ড্রিম থাকে নাও, যেহেতু কোচিং করতেছো নাও, পাশাপাশি ভার্সিটির জন্য ব্যাকআপটা রাখো, ঠিক আছে? যেহেতু আমরা মানে একটা রেস কি, মানে আমরা সবাই শুরু করতেছি এখান থেকে, তুমি শুরু করতেছি একটু পেছন থেকে, সো তোমাকে একটু ফাস্ট আগাইতে হবে, বাট তোমার ব্যাকআপও রাখতে হবে। তুমি একটু ভার্সিটির দিকেও কনসেন্ট্রেট করিও। ধরো মেডিকেলের জন্য বায়োলজি পড়লে, ভার্সিটির জন্য এক্সট্রা জাস্ট কোশ্চেন ব্যাংকটা পড়লেই চলে। তুমি যদি ইংলিশ দাগাও, একটু এক্সট্রা কিছু টপিক পড়তে হবে। ম্যাথটা একটু ভালোভাবে দেখো, ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্টটুকু একটু দেখে রাখো, তাহলেই তোমার হয়ে যাবে। আচ্ছা, ফেব্রুয়ারির আগে ভাইয়া জিকে প্ল্যান। আচ্ছা, আর মনে হয় তোমাদের কোনো কোশ্চেন নাই না? আর কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা রেখে দিই। হ্যাঁ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। যে কোনো কোশ্চেন আর 1টা মিনিট দেখি আমরা, 10টা 6 বাজে 7 পর্যন্ত আমরা দেখি। আর তোমাদের যে কিনে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কি কি টপিক আমরা পড়াবো এই সম্পর্কে কিন্তু আমি একটা ছোট্ট গাইডলাইন মূলক ভিডিও দিছি আমার আইডিতে, যদি তোমরা একটু দেখো, খোঁজ করো, তোমরা পেয়ে যাবা। এই গ্রুপেই আছে, তোমরা ওই ছোট্ট একটা অংশ একটু দেখে নিও, তাহলে বুঝতে পারো আমরা কোন কোন টপিক ধরে ধরে আমরা কোন সিরিয়ালে আগাবো। সেই টাইম লাইনটা আমি তোমাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, সেম ইংলিশের জন্য আমি দিয়ে দিছি, এবং একটা মেসেজ আমি সবসময় কপি পেস্ট করে রাখছি ক্লিপবোর্ডে, যখনই চাচ্ছ দিয়ে দিতেছি। প্র্যাকটিস শিটের লিঙ্ক, কিভাবে পড়বো, কিভাবে পড়াচ্ছি, এই 3টা ভিডিও। আরেকটা কোশ্চেন আমি অ্যাড করে দিব সাথে, যে ভোকাবুলারি কিভাবে পড়বা। এক প্রশ্ন যে ভাই কতবার অ্যান্সার দিতেছি, আমাদের কোনো বিরক্ত নেই, তোমরা জানতে চাচ্ছ, দ্যাটস এনাফ, আমরা জানাবো। আচ্ছা, আর মনে হয় কোনো প্রশ্ন নাই না? আর কোনো প্রশ্ন না থাকলে আজকে তাহলে ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রইলো। এই টাইমটা ইউটিলাইজ করো, নিজেদের স্বপ্ন পূরণ করো, ভালো থাকো সবাই, ঠিক আছে? দেখা হবে নেক্সট ক্লাস। তুমি আর কিছু বলবা? না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।